হ্যালো। হুম, আছি। 9টা ক্লাস শুরু হবে, একটু ওয়েট করেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার, আসসালাম। জি স্যার। একটু ওয়েট করেন, আমি একটু হোয়াটসঅ্যাপে কল দিই। কি ব্যাপার, কল দিলে দুইজন দেখায় কে? গ্রুপ করছে মানে কেউ এখানে দুইজন দেখাবে কে? 5-6 জন আছে, 5-6 জন দেখাইবো না? গ্রুপে জয়েন রাখলে দেখতে পাবে। হ্যাঁ, এটাই তো নিয়ম। কেমনটা লাগে? কি সেরানে? এটা সেভ করা লাগবে, আমি বুঝি না এই ফাংশনগুলো। ও, সেভ করো নাই? সেভ না করলে তো গ্রুপে অ্যাড হইব না। হ্যাঁ, সেভ না করলে তো গ্রুপে অ্যাড হইব না। ওটা তো সব ইয়াতে ইমোতে তো গ্রুপে একই অবস্থা। হ্যাঁ, সব জায়গায় এরকমই, ইমো কল, ভাইবার কল, সব জায়গায়।
আমার কইবা না? আমি তো বলছি তুমি সেভ করছো। একজন বলে শো করতেছে না এটা। আসসালামু আলাইকুম। আপনি জিডি 13 ব্যাচের স্টুডেন্ট? হ্যাঁ বলেন, কি বলতেছিলেন?
আজকে থেকে শুরু হবে তো। এই হোয়াটসঅ্যাপে অ্যাড নেই আপনি হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে আছে। আপনার কোন ব্যাচ? ব্যাচ নাম্বার কত আপনার? আপনার ব্যাচ নাম্বার কত? ব্যাচ হ্যালো আপনি, আমি বলি ব্যাচ নাম্বার 13 হচ্ছে 9টা থেকে। হ্যাঁ এই যে এখন পাইছেন ব্যাচ নাম্বারটা? আজকে ব্যাচ নাম্বারটা, হ্যাঁ আপনি এখন অ্যাটেন্ড করতে পারেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে আছে, ঠিক আছে। আর সমস্যা হলে আপনার মেইলটা দেন, মেসেজ করে পাঠান, আপনার মেইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আছে। অসীম ভাই আপনি লাইনে আছেন না? অসীম ভাই, হ্যাঁ 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 স্যার আসিম। আচ্ছা আচ্ছা। আপনি কি বৃহস্পতিবারে ঠিক আছে। বৃহস্পতিবারে ক্লাস করছিলেন? না স্যার বৃহস্পতিবার করি নাই। আপনার ওই পাই নাই, গুগল মিটের লিংক পাইছিলাম না। বলছিলেন যে পরে মেইল অ্যাড্রেস দিয়ে দিছিলাম আপনার মোবাইলে। হ্যাঁ মেইলে তো পাঠিয়ে দিয়েছিলাম বোধহয়। হ্যাঁ মেইলে পাঠাইছিলেন, সেই মোতাবেক আজকে জয়েন করলাম। ও, আমাদের তো আজকে থেকেই ক্লাস স্যার, 13 ব্যাচ, হ্যাঁ গোপালগঞ্জ সিটি। হ্যাঁ বৃহস্পতিবারে ক্লাস হয়েছে, জাস্ট গ্রাফিক ডিজাইনটা কি আর পরিচিত পর্ব একটু আলোচনা করছিলাম, হ্যাঁ গুরুত্বপূর্ণ ঠিক আছে স্যার, সমস্যা গুরুত্বপূর্ণ নেই কিছু ওগুলো। নেই। ঠিক আছে। হ্যাঁ ফার্স্ট লেভেলে কিছু তো জানা আছে, অসুবিধা নেই। আপনার ফার্স্ট লেভেলে কিছু জানা আছে? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। আপনি ফটোশপ ইলাস্ট্রেটর কি দুইটাই জানেন? হ্যাঁ দুইটাই মোটামুটি কিছুই জানা আছে। আপনি গ্রাফিক ডিজাইন করেন আপনি? গ্রাফিক্স ডিজাইন করি না, আমি টিচার তো, এই জন্য গ্রাফিক্স ডিজাইনের ব্যবসা না, এমনি মাঝে মাঝে টুকিটাকি কিছু ওই কাজ টাজ ও করি। ও আচ্ছা আচ্ছা। অনেকদিন করা হয় না এই ও এখন। আপনি হ্যাঁ আপনি স্কুলের টিচার নাকি? স্কুলের টিচার, হ্যাঁ ও আচ্ছা, মাশাআল্লাহ স্কুলের মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত টিচার টিচার হিসেবে কতদিন ধরে আছেন ওখানে? টিচার হিসেবে অনেকদিন, আমার প্রায় 15 বছর হয়ে গেছে। 15 বছর? হ্যাঁ মাশাআল্লাহ। আপনার এসএসসি ব্যাচ কত? এসএসসি 96। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার স্যার? আমার এসএসসি 2002। 2002। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমি মোটামুটি একটা এখন করি না তো তেমন, আর প্রফেশনাল হইলে পরে এগুলো করা হয়, অনেক কিছু জানা যায়। আর মোটামুটি একটা স্টেপ বাই আর স্টেপ জানার জন্য আর গ্রাফিক ডিজাইনটা এমন একটা স্কিল, অন্য প্রফেশনের পাশাপাশি এটা পার্ট টাইম হিসেবে আপনার ক্যারিয়ার ডেভেলপ করার সুযোগ আছে। কথা বলছেন? হ্যাঁ মোটামুটি বেসিক এমন একটা নলেজ যদি পাই যে এটা একটা ভালো, এই যে ব্যানার ট্যানার করে, তারপরে এই ওগুলো
স্টেপ বাই স্টেপ ওইভাবে পাইলে পরে, কারণ আমরা তো আসলে স্টেপ বাই স্টেপ ওইভাবে করি না, আর ওইভাবে প্র্যাকটিসও করা হয় না, যার কারণে ওই যাই করি তাও আবার বলেও আচ্ছা, আপনার এটা এই মাইক্রোফোনটা মিউট করে আবার আনমিউট করে কথা বলেন, কথাটা বোঝা যাচ্ছে না। এই জন্য মূলত প্রফেশনাল দিকে আমার মনে হয় যে আপনারা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শিখাবেন, হ্যাঁ তাই অবশ্যই। না? আসলে আপনার সবগুলো কথা আমি শুনতে পাইনি, আসলে আপনি কথা মাইক্রোফোনটা মিউট করে আবার আনমিউট করে কথা বলেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করে প্রফেশনাল পর্যন্ত যাওয়ার জন্য প্রজেক্টে যা যা করা দরকার সবগুলো আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা যদি নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করেন, মিনিমাম একটা সময় দেন, ইনশাল্লাহ স্কিল ডেভেলপ হওয়া সম্ভব এবং ভালো একটা আর্নিংও সম্ভব ইনশাল্লাহ। হ্যাঁ অসীম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ অসীম ভাই, হ্যালো, আপনি লিভ করলেন কেন? ওই যে আমি বলছিলাম, ওই যে ইয়াটা আছে না মাইক্রোফোনটা, ওটা জাস্ট মিউট করে আবার আনমিউট করলে মনে আবার ক্লিয়ার হয়ে যেত। আমার মনে হয় যে নেটে প্রবলেম ছিল কিনা, এই জন্য আমি ও। চেঞ্জ করলাম। ও আচ্ছা আচ্ছা, নেটের সমস্যা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তা আমাদের ব্যাচে কতজন স্যার আছে? ব্যাচে তো প্রতিটা ব্যাচে 25 জন করে, ঠিক আছে? আচ্ছা এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতেছি কতজন আছেন, 11 জনের মতো আছে। এখন আপনি তো শুধু একলাই অ্যাটেন্ড করলেন, বৃহস্পতিবার আরো আরো ছিল 2-3 জন ছিল, আজকে তো তাদেরকে দেখতেছি না। সমস্যা নাই, যে একজন থাকলে একজন কি ক্লাস করাবো, ওটা সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নিয়মিত আমি ক্লাস। হ্যাঁ নিয়মিতই করতে চাই, হয়তো কোনো বিশেষ কারণে 2-1 দিন গ্যাপ থাকতে পারে, সেটা এটা কতদিনের ক্লাস স্যার? এটা আপনার আসলে ক্লাসটা টানা হবে তো, শনি থেকে বৃহস্পতি 75 হ্যাঁ। ঘন্টা ক্লাস হয়, 38 দিন হবে আর কি, 38 দিন হবে, 38 দিন, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আসলে আমরা তো মনে করেন আপনাদেরকে হাঁটতে চলা শিখাবো, দৌড়াতে হবে কিন্তু আপনাদেরই, ঠিক আছে? তারপরে আমরা তো সাপোর্টে আসছি, যে কোনো বাসায় প্র্যাকটিস করার সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন এই সমস্যা। আবার আমি যদি 6টার পরে, 6টা পর্যন্ত আমার অফিস, 6টার পরে যদি মনে করেন আমার গুগল মিটের মাধ্যমে জয়েন করে সমস্যা দেখাবেন, সেটাও পারবেন ইনশাল্লাহ, আমি আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, thank ঠিক you, আছে। স্যার। হ্যাঁ স্যার, আসলে কোন কাজগুলো করলে পরে প্রফেশনাল দিকে আগানো যায়, এটা তো আমাদের ধারণা কম। তো আপনি আশা করি যে ওইভাবেই করবেন, যে এই হ্যাঁ, কাজগুলো করলে, এইভাবে করলে আপনি প্রফেশনালি কাজ হ্যাঁ করতে পারবেন। অবশ্যই অবশ্যই। আর এই কোর্সে তো অনেক প্রজেক্ট আছে তো, হ্যাঁ। তারপর হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। আসলে ডাক্তাররা যেমন আগে ওভারঅল পড়াশোনা করে, গ্রাফিক ডিজাইনার আগে ওভারঅল পড়াশোনা করে, আপনার নির্দিষ্ট কোনো ক্যাটাগরি সিলেক্ট করে, আমার মনে হয় ওটাতে স্কিল ডেভেলপ করলে একটু ভালো, তাড়াতাড়ি একটু আর্নিংটা করা যায়। আমার এটা আর কি, আমি যেটা আর কি প্র্যাকটিক্যালি দেখে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার যেটা, হ্যাঁ একজন ডাক্তার। এটা কি বলেন। এটা এটা কি ওই যে গভর্নমেন্ট প্রজেক্ট? হ্যাঁ, 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 এলইডি? হ্যাঁ গভর্নমেন্ট প্রজেক্ট, আপনার কোর্সের সার্টিফিকেট পাবেন, আপনি নিয়মিত কোর্সে অ্যাটেন্ড করবেন, ক্লাস করবেন, সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। আসলে সার্টিফিকেটের চেয়ে প্র্যাকটিক্যাল শেখাটা আরো জরুরি বেশি। হ্যাঁ অবশ্যই, সার্টিফিকেটে প্র্যাকটিক্যাল শেখা জরুরি, তারপর নিজের কাজ শেখার পরে নিজের ডিজাইন দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। সার্টিফিকেটটা হয় কি, আপনি যদি এই রিলেটেড কোনো জব করতে চান, তখন হয়তো একটু কাজে লাগে আর কি, ঠিক আছে? আসলে কাজ জানাটাই মেইন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। কাজ জানাটাই মেইন। ঠিক আছে। আমরা আসলে 2 ঘন্টা পার ডে ওইভাবে ইউজ করার চেষ্টা করব। আপনার স্যার, এগুলো কি আপনি রেকর্ড করে রাখেন? আসলে রেকর্ড এটা আসলে টানা মনে করেন 9 ঘন্টা রেকর্ড হবে, এটা আসলে দেওয়ার নিয়ম না, এটা গভর্নমেন্টের কাছে চলে যাবে, ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা। আর আমি তো আছি, আমি তো বললাম যে কোনো সমস্যা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, প্রয়োজন আমাকে ফোন দিবেন না, গুগল মিটের মাধ্যমে আপনি জয়েন করবেন, সমস্যা নেই, সমস্যা থাকবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, দেবাশিস ভাই জয়েন করছে, উনি ছিলেন নাকি বৃহস্পতিবারে ছিলেন আমাদের দেবাশিস ভাই। দেবাশিস ভাই, হ্যাঁ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ।
আচ্ছা আমি ক্লাসটা একটু শুরু করে দিই, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমাদের বৃহস্পতিবারে আসলে আমি কিছু গ্রাফিক ডিজাইনকে এবং গ্রাফিক ডিজাইনের সম্বন্ধে বিস্তারিত কিছু আলোচনা করেছিলাম। চাই ওই সম্বন্ধে বিস্তারিত বলবো না, সংক্ষেপে একটু বলবো, ঠিক আছে। জি স্যার। আজকের আজকের ক্লাসের যেটা প্রথম ক্লাস থিওরি বেশি, তো সেই কারণে আমি হয়তো এটা নোটটা আমি পিডিএফ এ দিয়ে দিব, অথচ আপনার খাতা কলমে নোট করতে পারেন বাসায় বসে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন, সাথে সাথে যদি কম্পিউটার থেকে ওইখানে প্র্যাকটিস করবেন, সমস্যা হলে আমাকে বলবেন, ওকে। জি জি জি। আচ্ছা, আমরা তো গ্রাফিক ডিজাইন কি এবং গ্রাফিক ডিজাইনে কিছু বিস্তারিত বৃহস্পতিবার বলেছিলাম। আজকে আবার একটু সংক্ষেপে বলি গ্রাফিক ডিজাইনটা কি। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে দ্য প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড সলভ প্রবলেম অ্যান্ড উইথ টেকনোলজি। অর্থাৎ এটা এমন একটা ডিজাইন, গ্রাফিক ডিজাইন এমন একটা মাধ্যম যেটা দৃশ্যমান হতে হবে, যেটার মাধ্যমে দর্শকের একটা ভিজুয়াল অথবা ভিজুয়াল কমিউনিকেশন হতে হবে এবং এটার ভিতরে কোনো তথ্য থাকবে এবং এই তথ্যের মাধ্যমে কোনো সমাধান পাওয়া যাবে, ঠিক আছে। এবং এটা হবে টেকনোলজি ব্যবহার করে। টেকনোলজি ব্যবহারটা কি, যেমন আমরা ডিভাইস ব্যবহার করতেছি, মোবাইল, সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার, অ্যাডোবি, ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো ব্যবহার করতেছি, এগুলোর মাধ্যম ব্যবহার করে যে ডিজাইনগুলো করছে, সেই কারণে এটাকে গ্রাফিক ডিজাইন বলা হচ্ছে। একেবারে সংক্ষেপে যদি আমি বলি, যে ডিজাইন থেকে কোনো তথ্য পাওয়া যায় টেকনোলজি ব্যবহার করে এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আজকে একটু সংক্ষেপে বলতেছি, বৃহস্পতিবার একটু বিস্তারিত বলছিলাম, তো এখন ওগুলো বলতে গেলে হয়তো আজকের ক্লাস মডিউলটা কভার করা হবে না, আর এগুলো আপনারা জানতে পারবেন হয়তো, আর ধীরে ধীরে আপনি ক্লিয়ার হয়ে যাবে গ্রাফিক ডিজাইন কি কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের জন্য যিনি ধারণাটা, অর্থাৎ কোন প্রজেক্টের উপর কাজ করবেন, কি ধরনের কাজ করবেন, এইটা যিনি চিন্তা করেন আর কি, যে কনসেপ্টটা যিনি ক্রিয়েট করেন, প্রজেক্টটা দাঁড় করানোর জন্য যিনি গবেষণা করেন, তিনি হচ্ছেন মূলত গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। যিনি সফটওয়্যার ইউজ করেন তিনি হচ্ছেন অপারেটর, ওকে। আচ্ছা, গ্রাফিক মূলত দুই ধরনের, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক। রাস্টার গ্রাফিকটা কি, ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল দ্বারা তৈরি গ্রাফিককে বলা হয় রাস্টার গ্রাফিক। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখবেন অনেক ইমেজকে জুম করলে দেখা যাবে ছোট ছোট চারকোনা বক্সের মতো দেখা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে রাস্টার ইফেক্ট, ওকে। আর ভেক্টর গ্রাফিকটা হচ্ছে রেখা বা পাত দিয়ে তৈরি হয়, আর ডট দিয়ে তৈরি হয় পাট। এটা আমরা যখন ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব, ভেক্টর গ্রাফিকটা মূলত ইলাস্ট্রেটরে তৈরি হয়, আর রাস্টার গ্রাফিকটা তৈরি হয় ফটোশপে, ঠিক আছে। আমরা যেহেতু এখন ফটোশপে আছি, রাস্টার গ্রাফিক নিয়ে, রাস্টার গ্রাফিক ক্রিয়েট হবে, আমি এটার উপরে আমরা কাজ করব। আচ্ছা, আর এটা আর রেজুলেশনটা হচ্ছে একটা ইমেজের 1 ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকবে সেটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশনের একক হচ্ছে পিক্সেল পার ইঞ্চি ইউনিট ডিপিআই। এগুলো নোটটা আমি দিয়ে দেবো, মাথায় না থাকলেও সমস্যা নাই, ঠিক আছে। জি স্যার। আপনারা বোঝেন, মনোযোগ দিয়ে বোঝেন, না বুঝলে আমাকে কোশ্চেন করেন, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আবার গ্রাফিক ডিজাইনে কি এটা পরে থেকে আরেকটু বলে নেই। গ্রাফিক দুই প্রকার, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক, একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক। রাস্টার গ্রাফিকটা তৈরি হয় ফটোশপে, ভেক্টর গ্রাফিকটা তৈরি হয় ইলাস্ট্রেটরে। রাস্টার গ্রাফিকটা হচ্ছে, মনে করেন আমরা কোনো ইমেজকে অনেক সময় দেখবো বড় করলে ছোট ছোট চারকোনার মতো দেখা যায়, এটা হচ্ছে রাস্টার গ্রাফিক, ঠিক আছে। আর ভেক্টর গ্রাফিক হচ্ছে রেখা বা পাত দিয়ে তৈরি হয়, সাধারণত পাত তৈরি হয় ডট দিয়ে। আর ভেক্টর গ্রাফিকটা যদি আমি অনেক বড় করি, দেখা যাচ্ছে এটা ফাটবে না, কিন্তু রাস্টার গ্রাফিক দেখা যাচ্ছে যে বড় করলে এটা ফেটে যাবে, ঠিক আছে। আর রাস্টার গ্রাফিক তৈরি হয় মূলত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে। ইলেকট্রনিক মিডিয়াগুলো কি কি, যেমন আমরা এই যে মোবাইল ব্যবহার করছি, ল্যাপটপে যেমন টেলিভিশন মিডিয়া, কম্পিউটার ভিতরে, অর্থাৎ এগুলো একটা নয়েজ আসতেছে বোধহয় কোথা থেকে। আচ্ছা, আবার বলতেছি আমি,
আচ্ছা, ইলেকট্রনিক্স মিডিয়াটা কি? ইলেকট্রনিক্স মিডিয়াটা হচ্ছে টেলিভিশন, ওয়েব, কম্পিউটার, মোবাইল ইত্যাদি যেগুলো আমরা স্পর্শ করা যায় না, এগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আর প্রিন্ট মিডিয়া কি? যেগুলো আমরা প্রিন্ট করি, যেমন আমরা ব্যানার প্রিন্ট করি, পোস্টার প্রিন্ট করি, ফ্লায়ার প্রিন্ট করি, যেগুলো স্পর্শ করা যায় সেগুলি হচ্ছে প্রিন্ট মিডিয়া। ঠিক আছে? তো রাস্টার গ্রাফিকটা মূলত ইউজ হয় ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে, যেমন টেলিভিশন, ওয়েব, কম্পিউটার, মোবাইল এগুলোর ক্ষেত্রে। আর প্রিন্ট বা প্রেস মিডিয়া, আচ্ছা, যেগুলো স্পর্শ করা যায় সেগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া। যেমন একটু আগে বললাম ব্যানার, পোস্টার, ফ্লায়ার, বুশিয়ার, বিলবোর্ড, অর্থাৎ যেগুলো আমরা প্রিন্টের মাধ্যমে দৃশ্যমান হবে এটাকে এবং স্পষ্ট করতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। আর প্রিন্ট মিডিয়াতে সাধারণত ভেক্টরগ্রাফিকটা ব্যবহার করা হয়। ইলাস্ট্রেটরও প্রিন্ট ডিজাইন হয়, ঠিক আছে, কিন্তু যেগুলো আমরা দেখা যাচ্ছে অনেক বড় হবে না, অনেক বড় করার প্রয়োজন হবে না, যেমন বিলবোর্ডে, যে বিলবোর্ডে তো একটা ডিজাইন আমাকে অনেক বড় করার প্রয়োজন হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তো আমি ফটোশপে ডিজাইন করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাকে ইলাস্ট্রেটর ডিজাইন করতে হবে, কারণ ইলাস্ট্রেটরও যদি একটা ডিজাইন অনেক বড় করে বলে সেটা ফাটবে না। আচ্ছা, আমার কথা মনে একটু দ্রুত হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমস্যা হলে বলবেন বুঝতে। হ্যাঁ, অসীম ভাই, দেবাশিস ভাই। জি স্যার, সমস্যা নেই, আপনি বলেন। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা আছে এতটুকুর ভিতরে? না স্যার, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার। সাইড মিউট করে রাখছে এই জন্য যে আমাদের নয়েজ আপনার কাছে না যায়। হ্যাঁ, সেটাই, আপনারা সাইড মিউট করে রাখবেন, কথা বলার সময় আবার আনমিউট করে নেবেন, ঠিক আছে? জি স্যার, আপনি, হ্যাঁ, আপনি করে যান, যদি কোনো প্রবলেম হয় আমরা নোট করে রাখবো, না ওইটা পরে আপনারা বলবো। হ্যাঁ, পরে বলবেন, অথবা এই যে এখানে চ্যাটের ফাংশন আছে, এখানে লিখে দিলেও আমি আনসার দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আপনারা মিউট করে রাখবেন, কথা বলার সময় আনমিউট করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকটু রিপিট করি। গ্রাফিক ডিজাইন কি, এটা তো প্রথমে বললাম। আরেকটু, গ্রাফিক হচ্ছে দুই প্রকার, রাস্টার গ্রাফিক, ভেক্টর গ্রাফিক। রাস্টার গ্রাফিক তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল দ্বারা, এবং রাস্টার গ্রাফিককে বড় করলে দেখা যাচ্ছে ফেটে যায়। আর রাস্টার গ্রাফিক ইউজ হয় ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে। ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে কি, টেলিভিশন, ওয়েব, কম্পিউটার, মোবাইল, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ায়। ইলেকট্রনিক্স মিডিয়া আসলে স্পর্শ করা যায় না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে প্রিন্ট মিডিয়া। আর ভেক্টর গ্রাফিকটা হচ্ছে রেখা বা পাত দিয়ে তৈরি হয়, আর রেখা বা পাত তৈরি হয় ডট দিয়ে, ঠিক আছে? আর প্রিন্ট মিডিয়া হচ্ছে স্পর্শ করা যায়, যেগুলো প্রিন্ট করা যায় আবার স্পর্শের মধ্যে ধরতে পারে, সেগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া। যেমন একটু আগে বললাম ব্যানার, পোস্টার, ফ্লায়ার, বুশিয়ার, বিলবোর্ড, এগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া। ওকে, ঠিক আছে, আমার গ্রাফিক কি এবং এইটার রিলেটেড কিছু আলোচনা শেষ হয়ে গেল। আমরা এখন স্ক্রিন শেয়ার। স্যার। হ্যাঁ, বলেন। রাস্টারটা আমরা ইউজ করব হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়ায়, যেমন মোবাইলে আমি ছবি দেখতে চাই বা ইয়েতে ছবি দেখতে চাই, ওয়েবে দিতে চাই, এটা। আর প্রিন্ট মিডিয়া যেটা ডট আকারে, যেমন ওইটা ফাটে না, এই জন্য ওইটা ভেক্টর ইমেজে আমরা ইউজ করব। জি জি জি, ভেক্টর ইমেজ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসলে ভেক্টরটা আমি দেখা যাচ্ছে আমি প্রিন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, এখনকার যারা করতেছে ওয়েবের ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু রাস্টার গ্রাফিকটা দেখা যাচ্ছে শুধুমাত্র ওয়েবের ক্ষেত্রে ব্যবহার, কিছু কিছু প্রিন্টের ক্ষেত্রেও ব্যবহার হয়, ডিজাইন করা হবে, যেমন বিজনেস কার্ড, যেগুলো অনেক বড় হবে না, ছোট ছোট হবে, ছোট থাকবে, যেমন একটা ছোট বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, ওটা ছোট একটা জিনিস, ওটা তো আমার বড় করার প্রয়োজন নাই। দেখলে সেই সব জিনিসগুলো দেখা যাচ্ছে মানুষ ফটোশপে ডিজাইন করে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এবার আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করব। আচ্ছা, একজন একটু বলেন, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলে নেই,
আপনাদের যদি কেউ কেউ এই কোর্স করতে যদি ইন্টারেস্ট থাকে, আপনার কোনো আত্মীয়, কোনো ভাই বোন অথবা আপনার কাছে কেউ বন্ধু এটা যদি ইন্টারেস্ট থাকে, এখনো সুযোগ আছে রেজিস্ট্রেশন করার জন্য। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন, আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ফটোশপ ওপেন করার পরে আমরা এই ইন্টারফেসটা পেলাম, ঠিক আছে। অন্যান্য ফাংশনে দেখা যাচ্ছে যে CC19, CC18 তখন এই ইন্টারফেস আসে না, দেখা যাচ্ছে তখন এই যে আমরা এখান থেকে যেমন নিউ ওপেন নিয়েছি তখন এই ফাংশনগুলো সরাসরি চলে আসে। যাই হোক, এখানে আমি কাজের ফাঁকে ফাঁকে বলে নেব। আচ্ছা যাক, এই ফটোশপ ওপেন করার পরে আমরা এই পুরো এই যেই স্ক্রিনটা পেলাম সেটা হলো ইন্টারফেস, যেই স্ক্রিনটা পেলাম সেটা হচ্ছে ইন্টারফেস। ওকে, আর ফটোশপটা হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার, এটার উপর কোনো ভালো সফটওয়্যার নেই। ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ সবচেয়ে বেস্ট, এই কারণে এটাকে ইমেজ এডিটিং সফটওয়্যার বলা হয়। এবং ডিজাইনও করি আমরা ওয়েবের জন্য, তারপর আমার ছোট ছোট যেগুলো প্রিন্ট মিডিয়ার জন্য, এগুলোর জন্য ডিজাইন করি। কিন্তু বেস্ট হচ্ছে ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ। অন্য কোনো মাধ্যমে আসলে ইমেজ এডিটিং এত ভালোভাবে করা যায় না। আচ্ছা আচ্ছা, ফটোশপ ওপেন আপনাদের এই কোর্স আউটলাইনের প্রথমে যেটা যেই জিনিসটা আছে সেটা হলো কোর্স ফটোশপ ডিজাইন টুলসগুলো হচ্ছে আমরা বাম পাশে পাবো। এই যে টুল যেটার ভিতরে পাবো সেটাকে বলা হবে টুলস বার। আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছেন এই যে টুলস বারটা আছে, এখানে 3টা ভাগে ভাগ করা, কিন্তু 1 2 3 4 চারটা ভাগে ভাগ করা, দেখতে পাচ্ছেন না? 1 2 3 4টা ভাগে ভাগ করা। ওকে, আচ্ছা, এখানে সাধারণত এখানে যে টুলসগুলো থাকে এবং এটাকে বলা হয় টুলস বার। এই পুরো ইন্টারফেস নিয়ে একটু পরে বলবো আমি। আচ্ছা, ফার্স্ট পার্টে যেটা দেখতে যেই টুলসগুলো দেখতেছেন, যেমন এটার ভিতরে কি কি আছে: রেক্টাঙ্গুলার মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল র মার্কিং টুল, সিঙ্গেল কলম মার্কিং টুল, তারপরে এটা এখানে আছে মুভ টুল, ঠিক আছে। এখানে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এই পার্টটাকে বলা হচ্ছে সিলেকশন পার্ট, ঠিক আছে। তো কোনো ডকুমেন্টের কোনো কিছু সিলেকশন করার জন্য আমরা এই পার্টটা ইউজ করি। ওকে, আচ্ছা, তারপর আসি আমরা সেকেন্ড পার্টে কি কি আছে। সেকেন্ড পার্টে যে ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট এয়ার মুভ টুল, রেড আই টুল, ইরেজার টুল। এই পার্টটাকে আমরা বলতেছি ইমেজ এডিটিং বা রিটাচ টুল। তাহলে কি ফার্স্টটা হচ্ছে সিলেকশন টুল, সেকেন্ড পার্টটা হচ্ছে ইমেজ এডিটিং বা রিটাচ টুল। আচ্ছা, এবার আসি আমরা থার্ড পার্টের মাধ্যমে আমরা বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করতে পারি শেপ আকারে। যেখানে পেন টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল আছে, অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে আরো কিছু টুল আছে। এগুলো তো পরিচিত হবো, যত দিন যাবে এগুলো সবগুলোর সাথে পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কি কি আছে: রেক্টাঙ্গুলার টুল, রাউন্ড রেক্টাঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগনাল টুল। এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন পার্ট। এই অর্থাৎ এইটার মাধ্যমে আমরা সরাসরি যে কোনো জিনিস অবজেক্ট ক্রিয়েট করতে পারি, আবার টেক্সট ক্রিয়েট করতে পারি। এই পার্টটাকে বলা হবে অবজেক্ট ক্রিয়েশন পার্ট। আচ্ছা, থার্ড যেই পার্টটা, এই পার্টটাকে বলা হবে কালার অ্যাপ্লাই পার্ট। এই যে কালার অ্যাপ্লাই পার্ট, আসলে প্রতিটা পার্টই যেই জিনিসগুলো, যেমন এখানে সিলেকশনের, যেমন এখানে আইড্রপ টুলটা, এইটাও সিলেকশনের একটা পার্ট। ক্রপ টুলটা আসলে সিলেকশনের পার্ট না, কিন্তু এখানে সিলেকশন টুলসগুলো বেশি আছে, সেই কারণে এটা নাম দেওয়া হয়েছে সিলেকশন পার্ট, ঠিক আছে। যেই পার্টে যেই টুলস ওই রিলেটেড যেই, যেমন এই পার্টে কি আছে, এই পাশে যেমন এটার জন্য আমরা কি বলি ইমেজ এডিটিং বা ফটো রিটাচের যে টুলসগুলো এখান থেকে পাবো, কিন্তু এর বাইরেও কিছু টুল পাবো এটা। কিন্তু যেহেতু ইমেজ এডিটিং এবং রিটাচের টুল এখানে বেশি আছে, সেই কারণে এটাকে ইমেজ এডিটিং বা রিটাচ টুল বলা হচ্ছে, ঠিক আছে। আর এই পার্টটাকে বলা হচ্ছে কালার অ্যাপ্লাই টুল। কালার অ্যাপ্লাই টুলের বাইরেও এখানে যে আরেকটা হাতের মতো, এটাকে বলা হয় প্যান, আর এখানে জুম, ঠিক আছে। কিন্তু তবুও এটাকে যেহেতু এখানে এই পার্টের মাধ্যমে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, সেই কারণে এটা এই যে এখানে যে কালো আর সাদার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এখানে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো আর কি, ঠিক আছে। সেই কারণে এটাকে বলা হচ্ছে কালার অ্যাপ্লাই টুল। আচ্ছা, আমি একটু রিপিট করি, তাহলে কি দাঁড়ালো: ফার্স্ট পার্টটা হচ্ছে সিলেকশন পার্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে ইমেজ এডিটিং বা রিটাচ পার্ট, থার্ড পার্টটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন পার্ট, আর ফোর্থ পার্টটা হচ্ছে ভিউ বা কালার অ্যাপ্লাই পার্ট।
হ্যাঁ এতটুকু এইখানে যে আমি ভাগগুলো বললাম কোনো সমস্যা আছে এটার ভিতরে থাকলে বলেন কারো। না স্যার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 এবার একটু ওই হ্যাঁ অসীম ভাই কিছু বলতেছিলেন? না স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ একটু ইয়েটা মাইক্রোফোন একটু মিউট করে নেন, ঠিক আছে, আর নয়েজ আসছে। হ্যাঁ আচ্ছা এবার আমরা একটু ইয়ে করি। আচ্ছা ওভারঅল ইন্টারফেসটা নিয়ে একটু আমরা আলোচনা করি, ঠিক আছে। এই পুরা স্ক্রিনের উপরে সবার উপরে যেগুলো আছে, যেমন এখানে ফাইল মেনু দেখতে পাচ্ছি, এডিটিং দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, লেয়ার দেখতে পাচ্ছি, এটাকে বলতেছি আমরা অপশন মেনু বার। মেনু বারের নিচে এই যে আরেকটা বার, এখানে যখন আমরা ফটোশপে ডকুমেন্ট নেবে তখন আরো অনেক কিছু, অনেক ফাংশন এখানে ওপেন হবে। এই যে এটা নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপশন বার, ঠিক আছে। আর বাম পাশে তো একটু আগে বললাম এটা হচ্ছে টুলস বার। টুলস বারের আবার 4টা ভাগ আছে, ঠিক আছে। সিলেকশন পার্ট, ইমেজ এডিটিং পার্ট, অবজেক্ট ক্রিয়েশন পার্ট, ভিউ বা কালার অ্যাপ্লাই পার্ট। আচ্ছা আর ডান পাশে যে দেখতেছেন এটা হচ্ছে ফ্লোটিং পার্ট, অর্থাৎ এখানে যে কোনো টুলস, ফ্লোটিং মানে ভাসমান, যে কোনো জায়গায় ডকুমেন্টে যে কোনো জায়গায় ক্লিক করে নিয়ে যেতে পারবো। যেমন এটাকে এখানে নিয়ে আসতে পারতাছি, এখানে এটাকে নিয়ে আসতে পারতাছি, সেই কারণে এই ডান পাশের এই প্যানেলটাকে বলা হচ্ছে ফ্লোটিং পার্ট। ওকে আচ্ছা আমি আবার বলছি, তাহলে উপরটাকে কি বলা হচ্ছে এই মেনু বার, তার নিচেরটাকে বলা হচ্ছে অপশন বার, ডান পাশেরটাকে বলা হচ্ছে টুলস বার, বাম পাশেরটাকে বলা হচ্ছে ফ্লোটিং পার্ট, ফ্লোটিং প্যানেল। এই ফ্লোটিং প্ল্যানের যে টুলসগুলোকে আমি যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো আমার সুবিধা মতো, ঠিক আছে। আচ্ছা আর ফ্লোটিং পার্টে টুলসগুলো আমরা কোথায় পাবো? উইন্ডো থেকে। যেমন এখানে আমার এই যে ক্যারেক্টার তো এখানে নাই, এই যেখানে এখানে আমি ক্যারেক্টারটা এখানে নিয়ে আসতে পারি, এই যে দেখেন ক্যারেক্টার শো করতেছে, ঠিক আছে। অর্থাৎ ফ্লোটিং পার্টের যেই জিনিসটাই আমরা পাবো না সেটাই আমরা এখানে উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। যেমন এখানে হিস্টোরি নেই, যে আমি হিস্টোরিটা এখান থেকে নিয়ে আসতেছি, ঠিক আছে। এই আর কি। আবার এখান থেকে যদি বন্ধ করে দিই সমস্যা নাই, কোনো যদি ক্লোজ করে দিই সব সমস্যা নাই, এটা এভাবে ক্লোজ করতে পারবো, আবার অন করতে পারবো, ক্লোজ অন, ঠিক আছে। আবার এখানে তো কিছুই নেই, আবার এখানে কিছু না থাকলে কোনো সমস্যা নেই, আর সবগুলোই আমরা পাবো আবার উইন্ডো থেকে। যেমন আমরা হিস্টোরি পাবো এখান থেকে, ঠিক আছে, সবই পাবো আর কি, যা যা আছে। লেয়ারটা দরকার, এটা তো আমার লাগবে, এটা নিয়ে আসলাম। তারপরে আর কি দরকার আছে আমার এখানে, পাত তো লাগবেই, এগুলো তো লাগবেই আমার, যা যা আছে। আচ্ছা মোট কথা এখানে যা পাবেন এখানে উইন্ডো থেকে পাবেন। আচ্ছা আচ্ছা এবার আমরা ওপেন করি। আমরা এইখানে কিন্তু কাজ করতে পারবো না, এখানে এটা কাজ করার জন্য আমাদের একটা ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্টটা আমরা কোথায় পাবো? আচ্ছা ডকুমেন্টটা আমরা কোথায় পাবো? আচ্ছা কলাতিপাড়া পাবলিকেশন ইনস্টিটিউট। আপনার নাম কি, নাম কি ভাই? হ্যালো। হ্যাঁ 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 নয়েজ আসতেছে, আপনি এটা একটু মিউট করে আবার আনমিউট করো তো। আচ্ছা এই কলাতিপাড়া পাবলিকেশন, আপনি কি ওর একা, আপনার মাইক্রোফোনটা মিউট করুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ Hello? হ্যাঁ বলেন বলেন ভাই, এখন বোঝা যাচ্ছে আপনার নামটা। স্যার আমি আমি অশোক চন্দ্র রায় স্যার। এটা আমার ওই যে মোবাইলে, তো মোবাইলে এটা কানেক্ট করে রাখলাম, এটা একটু স্যার অ্যাপ্রুভ করেন। তো যদি আমি অনেক সময় ওই যে কলাতিপাড়া পাবলিক ইনস্টিটিউট এটা? জি স্যার, জি স্যার, এটা হ্যাঁ অ্যাডমিট করে দিছি তো আমি। জি স্যার, ঠিক Okay. আছে স্যার। আচ্ছা
আচ্ছা, আমার এই ইন্টারফেসের ভিতরে যদি কোনো কাজ করতে চাই তাহলে আমাকে একটা ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টটা আমরা কোথা থেকে পাবো? ডকুমেন্টটা পাবো হচ্ছে ফাইল মেনুর নিউ থেকে, অথবা কন্ট্রোল, এখানে লেখাই আছে Ctrl+N দিলেও আমরা ডকুমেন্ট পাবো। ঠিক আছে, এখানে ঠিক আছে, আমি এখানে ক্লিক করি। ওকে, ঠিক আছে। এখন এই ডকুমেন্ট সেটআপটা আমরা বুঝাবো। ডকুমেন্ট সেটআপের প্রথমে আমরা আমরা এই ডকুমেন্টে যদি কোনো নাম দিতে চাই, এখানে আমরা নামটা দিয়ে দিতে পারি, অথবা পরেও দেওয়া যাবে, এটা সমস্যা নাই। ঠিক আছে, এখানে কাস্টম, আমি যদি আমার প্রয়োজন মতো এখানে সাইজ সেট করে নিতে চাই তাহলে এই কাস্টমটা ব্যবহার করব। আর যদি আমি ডিফল্টভাবে যেগুলো, যেমন ইউজ পেপার সাইজ আছে, তারপরে ইন্টারন্যাশনাল পেপার আছে, এগুলোর মাধ্যমে যদি করতে চাই, ডিফল্ট যেটা ইউজ করতে চাই এগুলো ব্যবহার করব। আমরা কাস্টমটা ইউজ করব, মূলত কাস্টমটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমরা ডকুমেন্ট নেওয়ার জন্য উইথ হাইট কত কত দেবে এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি, এবং এটার ইউনিটটা কি হবে। এখন অনেক ধরনের ইউনিট আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলামস। আমরা সাধারণত আমাদের ক্ষেত্রে যেটা সাধারণত ইউজ করি, পিক্সেল, ইঞ্চিস, পয়েন্টস, মিলিমিটার, সেন্টিমিটার। মূলত এই যে উপরের এই পাঁচটা, এই 1 2 3 4 5, এই পাঁচটা ইউজ হয়, নিচে দুটো ইউজ হয় না সাধারণত। আমার ডিজাইনের ক্ষেত্রে আমি এতদিন ধরে কাজ করে আছি, আমার লাগে না আর কি। ঠিক আছে, তবে আমি একটু বলে দিচ্ছি একটা জিনিস। আচ্ছা আচ্ছা, এটা মনে অনেকেই আমরা জানি। 1 ইঞ্চি সমান 72 পয়েন্টস। এটা আমি হয়তো আজকে একটা নোট দেবো, কিন্তু এগুলোর ভিতরে নাই। যদি প্রয়োজন মনে করেন এটা লিখে রাখতে পারেন। 1 ইঞ্চি সমান 72 পয়েন্টস। আবার 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 6 পিকাস। আবার 1 পিকাস সমান 12 পয়েন্টস। ঠিক আছে, জাস্ট একটু ধারণা দিলাম। ঠিক আছে, আর এত এখান থেকে জাস্ট আমরা কোনটা কাজে লাগবে, নিচে দুইটা বা উপর পাঁচটায় আমরা ব্যবহার করবো আর কি। এগুলাই কাজে লাগে, বেশি কাজে লাগে পিক্সেল, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ইঞ্চিসটা, আর ওয়েব মিডিয়ার ক্ষেত্রে পিক্সেল আর পয়েন্টস, এই দুটো বেশি কাজে লাগে। আচ্ছা, আমরা পিক্সেলটা সিলেক্ট করে নিই। ঠিক আছে, এখানে 500 দিয়ে দিই। 500 বাই অথবা 1000 বাই 1000 একটা আমরা মন মতো সিলেক্ট করে নিই। আর এখানে রেজুলেশন। আচ্ছা, রেজুলেশন তো আমরা বললাম 1 ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকবে সেটাই হচ্ছে রেজুলেশন। আর রেজুলেশন গ্রাফিক ডিজাইন কি ওইখানে যখন বলছিলাম তখন আলোচনা করছিলাম। রেজুলেশনের একক হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। ঠিক আছে, এবার একটু মনে রাখেন, আমরা যদি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সবসময় 300 রেজুলেশন ইউজ করব, আর আমরা ওয়েব মিডিয়ার ক্ষেত্রে সবসময় 72 রেজুলেশন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, আপাতত আমরা একটা 72 ওয়েবের জন্য সিলেকশন করে রাখি। আমি আবার বলছি, যদি প্রিন্ট মিডিয়া হয় তাহলে আমরা 300 ইউজ করবো, আর যদি ওয়েব মিডিয়া হয় বা ডিজিটাল মিডিয়া হয় সেই ক্ষেত্রে আমরা 72 ইউজ করব। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে থাকলে বলেন। আচ্ছা, হ্যাঁ, বললাম আমি তো ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে আমরা রেজুলেশন 72 ইউজ করব, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা রেজুলেশন 300 ইউজ করব। আর ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে, ইলেকট্রনিক্স মিডিয়া তো বললাম একটু আগে, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো এমন মাধ্যম যেটাকে স্পর্শ করা যায় না। ঠিক আছে, যেমন মোবাইল, টেলিভিশন, ইন্টারনেট, যেটা আর কি দৃশ্যমান হচ্ছে আমার চোখের সামনে, ওটার ভিতরে আমি স্পর্শ করতে পারতেছি না, এটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া।
ঠিক আছে, এখানে আমরা 72 ইউজ করবো ডিজাইনের ক্ষেত্রে, যেটা প্রিন্ট হবে না সেইটাই হচ্ছে আপনার ইলেকট্রনিক্স মিডিয়া। আর ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে আমরা সবসময় কালার RGB রাখবো, আর এটা সবসময় আমরা 8 বিট দিয়ে রাখবো। 16 বিট দিয়ে রাখলে কিন্তু এটা কম্পিউটার আরো স্লো হয়ে যাবে, ঠিক আছে। 8 বিট এই কারণে এখানে 8 বিটটাতে হয় কালার কাউন্ট করা হয়। যেমন RGB-তে আমার 16.6 মিলিয়ন কালার পাওয়া যায়, 16.67 মিলিয়ন কালার পাওয়া যায়। 16 জিবিতে পাওয়া যাবে এটা ডাবল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে লো কনফিগারেশন কম্পিউটার হলে কম্পিউটার হ্যাং করবে। সে কারণে এটা আমরা সবসময় 8 বিট দিয়ে রাখবো। এটা আমরা ডিফল্টভাবে 8 বিট থাকবে, এটাই দিয়ে রাখবো, এটা কখনো আমরা বাড়াবো না, ঠিক আছে। আর এখানের মাধ্যমে আমরা যে ডকুমেন্টটা নিব ওইটার ভিতর ওইটার যে কালারটা, এখানে হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, তিনটা হোয়াইট নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার আছে। এটা ব্যাকগ্রাউন্ড কালার মানে এই যে এখানে যে দেখতে পাইতেছেন, এই যে এখানে যে দুইটা কালার প্লেট দেখতে পাচ্ছেন, সাদা আর নিচে কালো, এই নিচে যেই কালারটা থাকবে সেই কালারটা নিয়ে ডকুমেন্টটা তৈরি হবে। আর এটা ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছতা, সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কালার থাকবে না। এটা দিয়ে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা সারা হোয়াইট দিয়ে শুরু করবো আমরা ডিফল্টভাবে, ওই পরবর্তীতে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, তারপর আপনার ট্রান্সপারেন্ট এগুলো করে নেওয়া যাবে। সবসময় সাধারণত আমরা এই হোয়াইট দিয়ে ডকুমেন্টটা নিব, ওকে। তারপর আরও নিচে এইটাতে এই ফাংশনটা আসতেছে না, তারপর নিচে কালার চেঞ্জ করে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখানে আদার নামে আরেকটা অপশন থাকে, অন্যান্য ভার্সনে হয়তো উপরের ভার্সনে হয়তো 19, আমি তো CC 19 ইউজ করতাম, আপনাদের জন্য আমি 14টা ইনস্টল দিচ্ছি, ঠিক আছে। কারণ 19 হয়তো সবার কম্পিউটারে হয়তো হ্যাং হয়ে যাবে, বা ওটা একটু ভারী সফটওয়্যার, তো হয়তো অনেকের জন্য সমস্যা হবে, ঠিক আছে। সেই কারণে আমি 14টা সবার লিঙ্কটাও দিয়ে দিছি, এবং আমিও আপনাদেরকে এটার উপরে ক্লাস নিব ইনশাল্লাহ। আর উপরে ভার্সন ইউজ করলে সমস্যা নেই, অথবা নিচে CS6 ব্যবহার, নিম্নে CS6 ব্যবহার করা উচিত, ওকে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট, এটা যে বুঝাইলাম, এটা বুঝছেন কিনা দেখেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। অসীম ভাই, দেবাশিস ভাই, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি সুন্দরভাবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, আমরা এটা হোয়াইট দিয়ে ডকুমেন্টটা নিব আর কি, কারণ এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো। ওকে, এখানে আমরা যেভাবে সেইভাবে, এখানে কিছু হাত দিব না, এখানে যা আছে তাই রাখবো, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, ঠিক আছে, ওকে, আমরা ওকে দিয়ে দিই। আচ্ছা, এই যে আমি জুম করছি কিভাবে, এটা একটু পরে বুঝাবো আমি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, ডকুমেন্ট সেটআপ নিলাম। ও আচ্ছা, কালার মোডের একটা জিনিস আপনাদের একটু বলি আমি, এটা আপনাকে আমি ক্লোজ করে দিই। একটা জিনিস আপনাদেরকে বলি, যেমন এখানে বিভিন্ন কালার মোড আছে। এখানে আমরা কি বলছিলাম, এখানে ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা RGB কালার ব্যবহার করি, আর প্রিন্ট মিডিয়ার জন্য CMYK কালার ব্যবহার করব। এই যে এখানে CMYK কালার যেটা আছে সেটা দিব, আর প্রিন্ট মিডিয়ার জন্য RGB কালার নিব, না সরি, ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য RGB কালার, আর প্রিন্ট মিডিয়ার জন্য CMYK কালার। বাকি যেগুলো আছে যেমন বিটম্যাপ কালারটা সাধারণত সাদা কালো কালার, ঠিক আছে। এটা হয়তো প্রিন্ট হয়, কিন্তু খুব রেয়ার কেসে যেখানে যে প্রয়োজন, আর এই কালারটা স্থায়ী হয় না, ঠিক আছে। এই মোডটা ইউজ করা হয় সাধারণত আমরা ওই যে ATM বুটের যে রিসিপ্টটা ইউজ করি না, ওই সব ক্ষেত্রে সাধারণত ওই ATM বুথের ভিতরে এই মোডটা ব্যবহার করা হয়, ওকে। আচ্ছা, আরটা হচ্ছে গ্রে স্কেলটাও সাদা কালো। এটা সাধারণত ওই ফটোকপি মেশিন সাদা কালো প্রিন্ট দেওয়ার জন্য ওই ক্ষেত্রে এই গ্রে স্কেল মোডটা ব্যবহার করা হয়, ফটোকপি মেশিনে, মোট কথা, ঠিক আছে। আর হচ্ছে ল্যাপ কালার। আমরা যদি RGB-তে কোনো কিছু প্রিন্ট করি, সেটা হবে ল্যাব কালার। সাধারণত আমরা ল্যাবে যদি আমাদের কোনো ছবি RGB-তে কিন্তু যেটা প্রিন্ট করা হবে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। ওটা যদি সুন্দর করে আমি যত্ন করে রাখি, ওটা স্থায়ী হবে, কিন্তু যত্ন না করে ওখানে স্থায়িত্ব থাকবে না। অর্থাৎ RGB-তে গেলে দেখতে সুন্দর হবে, কিন্তু ওটা স্থায়িত্ব থাকে না, ঠিক আছে। যখন আমরা ল্যাব থেকে, যখন স্টুডিও থেকে যখন আমার কোনো ছবি প্রিন্ট করি ল্যাব কালারে, তখন কিন্তু RGB কালারেই প্রিন্ট দেওয়া হয়। RGB কালারে প্রিন্ট হলে দেখতে সুন্দর লাগে আর কি, ঠিক আছে। কিন্তু ওটা স্থায়িত্ব হয় না, কিন্তু ওটা প্রিন্ট দিলে, আমরা আমাদের ছবি প্রিন্ট দিলে ওটা তার আমরা স্পেশাল করে আমরা যত্ন করে রেখে দিই, সে কারণে ওটা স্থায়ী থাকে। আচ্ছা, আমি কি বুঝাইতে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দেখেন একটু বুঝছেন? সমস্যা নাই।
দেখেন এতটুকু স্যার। বুঝছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, স্যার আমরা কি ল্যাব কালার এবং আরজিবি কালার এই দুইটার ভিতরে কোনটা আমরা বেস্ট আমরা আমরা কাজ করব আরজিবি কালার, সিএমআই কালার। আমরা বাইরে যারা ডিজাইনার, ল্যাব কালারটা লাগবে যারা স্টুডিওতে কাজ করে, ঠিক আছে? স্টুডিও ল্যাব কালার লাগবে যারা স্টুডিওর ভিতরে কাজ করে, তাদের জন্য, শুধু তাদের জন্য, আর কারোর জন্য না। আমার কথা বুঝতে পারছেন? আমরা যত কাজ আমরা কাজ করবো আরজিবি কালার, সিএমআই কালার। আরজিবি কালারটা সাধারণত কিসে ইউজ হয়? ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা প্রিন্ট দিতে যাই সেটাই হবে ল্যাব কালার, এবং এটা ইউজ করে আপনার স্টুডিও যারা, ঠিক আছে, স্টুডিওতে, আচ্ছা ঠিক আছে? স্যার, এই স্টুডিওতে ল্যাব কালার ইউজ হয়, হ্যাঁ, তো ওরা কি আরজিবি কালার দিয়ে ছবি করে না? এখন তো মনে করেন আপনি যদি বলেন আমার ছবিটা ল্যাব প্রিন্ট দিবেন, তাহলে একদিন সময় দিবে, তারপর হয়তো ছবিটা করে দিবেন। কিন্তু যে ছবি থেকে যেটা ছবি করে, ঠিক আছে, ওইটা ল্যাব কালার দেন, ওইটা ল্যাব কালার দেয় না। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, ল্যাব কালার হচ্ছে ডাইরেক্ট ক্যামেরা থেকে যে ছবিটা নেয় ওইটাই ল্যাব কালার হবে। না, ল্যাব কালার আপনার ল্যাব ওইখানে আলাদা মেশিনই আছে প্রিন্ট ল্যাব কালারে, ওটা নরমাল মেশিন হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নরমাল মেশিনের জন্য না, তারা আমরা, হ্যাঁ ঠিক আছে। আরজিবি কালারটা প্রিন্ট দেওয়ার জন্য ওই যে নরমাল কালার হবে না, এটা ওটা আলাদা মেশিন আছে স্টুডিওতে, যেখানে আমরা ছবি তুলতে আচ্ছা, যাই, ঠিক আছে। উন্নত মানের ছবি তুলে। আমরা অনেক সময় বলি না আমার ছবিটা ল্যাব কালার দিবেন, ল্যাব প্রিন্ট দিবেন, ঠিক আছে, তখনই আর তারা ল্যাব কালারটা ইউজ করে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আমরা Yes, sir. Okay, okay, sir. আমরা কাজ করব আরজিবি কালার, সিএমআই কেটে, ঠিক আছে? সিএমওয়াই দুইটা, হ্যাঁ। আচ্ছা, এই জি সিএমওয়াই কে সাধারণত স্যার ইয়াতে আপনার গ্রাফিক্স, ওই যে ইলাস্ট্রেটরে বেশি ইউজ হয় হ্যাঁ, সিএমওয়াই। আবার ফটোশপে তো বললাম, ফটোশপে যেগুলো আমরা প্রিন্ট করব, যেমন ছোট ছোট প্রিন্ট ডিজাইন গুলো, যেমন এই যে ভিজিটিং কার্ড, এটা তো ছোট, এটা আমরা ফটোশপে প্রিন্ট করা যায়। যেমন একটা ফ্লায়ার, এটা তো আর আমরা বড় করব না, আমরা এটা আমরা কি করব, ফটোশপে ডিজাইন করব, এটা তো আমি প্রিন্ট করব। হ্যাঁ। এই ক্ষেত্রে আমরা সিএমআই কে ইউজ করব, ওকে? সিএমওয়াই কে ইউজ করব, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যেগুলো প্রিন্ট করব মোট কথা সেগুলো হচ্ছে সিএমআই কে ইউজ করব, আর যেগুলো ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে থাকবে, দৃশ্যমান হবে, ওটা হচ্ছে আরজিবি থাকবে। আর আরজিবি কালারটা যদি আমি প্রিন্ট দিতে চাই স্টুডিওতে, ওটা হবে ওরা ওরা করবে ল্যাব কালার ইউজ। আচ্ছা, আমরা যদি একটা ছবি নিয়ে কাজ করি স্যার, সেক্ষেত্রে আমরা কি ইয়ে করব, আরজিবি করব না সিএমওয়াই কি করব? হ্যাঁ, ছবি নিয়ে কাজ করলে আপনি ইয়াতে, এটা আপনার ভ্যারি করবে, ডিজাইনের ভিতরে ইউজ যখন করবেন তখন ভ্যারি করবে। হ্যাঁ। যদি আপনি যদি প্রিন্ট করেন তখন সিএমআই কে ইউজ করবেন, আর যদি মনে করেন এটা প্রিন্ট হবে না, ইলেকট্রনিক মিডিয়ার ভিতরেই থাকবে, তখন আরজিবি দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রায় প্রিন্ট হয়, আপনি এমনি প্রফেশনাল যেগুলো আর দেখিয়েছে, তো আর প্রায় আপনার print হয়। শোন, আমি একটু পরেই বলবো, আর আপনি আরজিবি বা সিএমআই কে এগুলা নিলেও কোনো সমস্যা নাই। পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে ওই একটা ডিজাইন করলেন, ওটা কপি করে একটা আরজিবি করলেন, আবার আরেকটা কপি করে রাখলেন, ওটা আবার সিএমআই কে সেভ করে রাখলেন। ডকুমেন্টের ভিতরে অপশন আছে আপনার মোড চেঞ্জ করার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপাতত আমি আরজিবি নিয়ে রাখলাম 72, বললামই তো এটা ইলেকট্রনিক্স মিডিয়াটা ইউজ করি, ওকে? আচ্ছা, আচ্ছা, এবার অন্য টপিক আমরা চলে যাই। আচ্ছা, ডকুমেন্ট সেটআপ তো বুঝছেন আপনারা, বুঝতে পারছেন না মোটামুটি? আহামরি কিছুই না, হয়তো আমার কথা অনেক হয়ে গেছে, কিন্তু ওটা কিন্তু আহামরি কিছুই না, জাস্ট সেটআপ করে দিবেন, ওকে? আচ্ছা, এবার আমরা একটু স্ক্রিন মোডটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্ট নিয়ে তো বুঝলেন, ডকুমেন্ট আমরা নিউ থেকে নিব এবং কন্ট্রোল এন থেকে। এবার আমরা স্ক্রিন মোডটা নিয়ে আলোচনা করি। স্ক্রিন মোডটা পাবো আমরা ভিউ থেকে। এই যে দেখেন এখানে কি কি আছে, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড, তিনটা অপশন আছে। এই যে এখন যেটা আমরা দেখতেছি, যেটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা সাধারণত ব্যবহার করে একাধিক ডকুমেন্টে যখন আমরা কাজ করব তখন সাধারণত স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা ইউজ করা হয়। ঠিক স্ট্যান্ডার্ড। শোভন ভাই, হ্যাঁ শোভন ভাই ভালো আছেন? জি জি স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি কি এই ব্যাচেরই তো নাকি? হ্যাঁ, 13 ব্যাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা তো আলোচনা করে অনেকখানি চলে আসি, আবার আমি শেষে আবার রিপিট করবো না, ঠিক আছে? হ্যাঁ, আপনি কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, কি আলোচনা করতেছিলাম? স্ক্রিন মোডটা নেই। ভিউর ভিতরে স্ক্রিন মোডে আমরা স্ক্রিন মোডে 3টা অপশন পাবো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটাই যে এখন যে স্ক্রিনটা আমরা ইউজ করতেছি, ঠিক আছে? এই মোডটা সাধারণত যখন আমরা একাধিক ডকুমেন্টে কাজ করব তখনই সাধারণত এই স্ক্রিন মোডটা ইউজ করা হয়। যেমন যেমন এখানে আমি একটা ডকুমেন্ট আমার নেওয়া আছে, আমি যদি আরেকটা ডকুমেন্ট নেই, ঠিক আছে, এই যে এই দেখেন আনটাইটেল 2, এখানে আনটাইটেল 1, ঠিক আছে, আরেকটা ডকুমেন্ট নেই, ঠিক আছে। আচ্ছা, মনে করেন এখানে আমি একটা কিছু, এগুলো দেখাবো কীভাবে ক্রিয়েট করতে হয় না, এগুলো অবশ্যই দেখাবো, হয়তো আপনারা অনেকে জানেনও। এখানে একটা কিছু দিয়ে রাখলাম, অথবা এখানে আরেকটা জিনিস দিয়ে রাখলাম, আমি একটা লাল কালার একটা কিছু দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার ডিজাইনের প্রয়োজনে আমার এই ডকুমেন্টটা আসার প্রয়োজন হইতাছে, আবার এই ডকুমেন্টটা আসার প্রয়োজন হইতাছে, ঠিক আছে। দেখা যাচ্ছে আমি এখানে ডিজাইন করতেছি, ঠিক আছে, দেখা যাচ্ছে আমার প্রয়োজন আবার এখানে আসতে হইতেছে, আবার এখানে আসার প্রয়োজন হইতেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এই স্ট্যান্ডার্ড মোডটা ইউজ করে থাকি, ঠিক আছে। আর এই ডকুমেন্ট চেঞ্জ করার জন্য কন্ট্রোল F6 দিলেও ডকুমেন্ট চেঞ্জ হবে। এই দেখেন আমি কন্ট্রোল বিজি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস F6 প্রেস করতেছি, তাহলে ডকুমেন্টগুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমার সুবিধাতে একাধিক ডকুমেন্টে যখন কাজ করব তখন এই মোডটা ইউজ করি আমরা। সবসময় আসলে এই মোডটা ইউজ করি, ওই সময়টা সাধারণত যাওয়া হয় না, ঠিক আছে। কিন্তু প্রয়োজনীয় সুবিধাতে আপনারা যেতে পারেন, আবার আপনার সুবিধাতে আবার এই মোডে আবার ব্যাক করতে পারেন। আচ্ছা, পরের মোডটা কি আছে দেখি। আচ্ছা, পরের মোডটা আছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। আচ্ছা, আমরা যখন মনে করেন একটা ডিজাইন করলাম, মনে করেন এই ডকুমেন্টের ভিতরে একটা ডিজাইন করলাম, এইটাকে যদি আমি ফুল ভিউ প্রিভিউ দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই মোডটা ইউজ করব। ভিউতে যাব, এই যে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ঠিক আছে। এখানে শুধু মেনু বারটা আর অপশন বারটা দেখাবে, আর কিছু দেখাবে না। ওকে, আবার ট্যাব দিলে আবার আগের জায়গায় চলে যাবে। ট্যাব দিলে, হ্যাঁ, ট্যাব চাপতে থাকলে একটার পর একটা আসতে থাকবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড মোড আবার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মোড হচ্ছে একাধিক ডকুমেন্টে কাজ করার জন্য আমরা এই মোডটা ইউজ করি। তারপর হচ্ছে আমার একটু ভুল হয়েছে একটু আগে, ঠিক আছে। এখানে শুধু আমরা একটা ডকুমেন্টে কাজ করার জন্য এই মোডটা ইউজ করে থাকি, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। আর এই ফুল স্ক্রিন মোডটা আমরা ইউজ করি কোনো ডিজাইনে যদি আমরা ফুল ভিউ দেখতে চাই, দ্য প্রিভিউ দেখতে চাই, ঠিক আছে। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি। আচ্ছা, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা আমরা কিভাবে ইউজ করি? স্ট্যান্ডার্ড মোডটা আমরা ইউজ করি একাধিক ডকুমেন্টে কাজ করার জন্য। আর ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার আমরা ইউজ করি সিঙ্গেল ডকুমেন্টে কাজ করার জন্য। আর ফুল স্ক্রিন মোডটা আমরা ইউজ করি প্রিভিউ কোনো ডিজাইনে প্রিভিউ দেখার জন্য। এই যে ফুল স্ক্রিন মোডটা দিলাম, যাচ্ছে না কেন? আচ্ছা, এখানে হয়তো আপনি আবার হয়তো চিন্তা করতেছেন ব্যাক করব কিভাবে, সেই ক্ষেত্রে আপনারা আবার এসকেপ চাপবেন, আবার শুরুতে চলে যাবে। এসকেপ চাপলেই কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলে আবার শুরুতে স্ট্যান্ডার্ড মোডটা চলে আসবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আপনারা বুঝতে পারছেন তো এখন নাকি? কেউ একজন অ্যান্সার করেন, যেহেতু লোক সংখ্যা কম, সমস্যা নেই, কথা বললো। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড একাধিক ডকুমেন্টে কাজ করার জন্য, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার শুধু সিঙ্গেল ডকুমেন্টে কাজ করার জন্য আমরা এই মোডটা ব্যবহার করি। আর ফুল স্ক্রিন মোড আমরা ব্যবহার করবো হচ্ছে প্রিভিউতে কোনো ডিজাইনের প্রিভিউ দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড মোডই রাখি আমরা, এগুলো তো আপাতত দরকার নেই, বন্ধ করে দিই। ঠিক আছে।
ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা জুম ইন এবং জুম আউট কোর্স আউটলাইনে যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। জুম টুলটা বা জুম ইন জুম আউট মানে কি, ডকুমেন্টকে বড় করা এবং ছোট করা, এটা তো আপনারা সবাই বোঝেন। এই যে এখানে জুম টুলটা পাবো এখানে, ঠিক আছে। জুম টুল নিয়ে এই যে এই জুম টুলের ভিতরে যে এই যে এখানে কিন্তু এখানে প্লাস চিহ্ন শো করতেছে, ঠিক আছে। এই অবস্থায় যদি আমি এটাকে ডকুমেন্টে ক্লিক করি, দেখেন এটা কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে। আবার এটাকে যদি আমি ছোট করতে যাই, তাহলে আমার কিবোর্ড থেকে অল কি চেপে ধরে প্রেস করে ধরে রাখতে হবে, তারপরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব, দেখেন ছোট হয়ে যাবে, ঠিক আছে। আবার আবার আপনার এই যে এটা হচ্ছে মুভ টুল, যে কোনো কাজ শেষ হয়ে গেলে আপনারা আবার এখানে ক্লিক করে মুভ টুলে চলে যাবেন আপনার সুবিধার্থে। যেই টুল দিয়ে কাজ করবেন এই টুলে কাজ শেষ হয়ে গেলে আবার মুভ টুলে চলে যাবেন। আবার দেখাচ্ছি আমি, এই যে জুম টুল, এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় মাউসের লেফট অ্যারো ক্লিক করলে, লেফট বাটন ক্লিক করলে এটা দেখুন জুম হবে, ক্লিক করতে থাকলে জুম হবে। আবার অল কি চেপে ধরে ক্লিক করলে মাইনাস হবে। এটা হলো প্রথম পদ্ধতি, আরও আছে জুম করার। আচ্ছা, আচ্ছা এবার কিবোর্ড থেকে কীভাবে জুম এন্ড জুম আউট করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস যদি প্রেস করতে থাকি তাহলে এটা জুম হতে থাকবে, আবার কন্ট্রোল মাইনাস যদি প্রেস করতে থাকি তাহলে এটা জুম আউট হতে থাকবে, ঠিক আছে। আবার বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, এখন কন্ট্রোল দিয়ে কিন্তু ধরে রাখছি, তারপর কিবোর্ড থেকে প্লাস চিহ্ন প্রেস করতেছি, বড় হচ্ছে। আবার কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ধরে রাখছি, আবার কিবোর্ড থেকে মাইনাস প্রেস করতেছি, এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। আচ্ছা, আবার আরেকটা পদ্ধতি হচ্ছে কিবোর্ডের অল কি চেপে ধরে রাখবো, তারপর মাউসের যে স্ক্রল বারটা যে চাকাটা আছে এটা যদি আমি উপরের দিকে ঘোরাই তাহলে এটা বড় হবে। আবার অল কি প্রেস করা অবস্থায় যদি এটা নিচের দিকে ঘোরাই তাহলে এটা ছোট হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, মনে করেন এটা একটা ডিজাইন, ঠিক আছে, ধরে নিলাম এটা একটা ডিজাইন। এখন দেখা যাচ্ছে আমি যে এই অংশটুকু, এই যে শুধু এই বড় করবো, শুধু এই অংশটুকু দেখা যাবে, তখন করবো জুম টুল নিয়ে আমি যে এই অংশের উপর বড় করতে থাকবো, ঠিক আছে। তাহলে আমার এই অংশটা বড় হবে, বড় হয়ে আমাকে দৃশ্যমান করবে আর কি, আমার কাছে দৃশ্যমান করবে, ঠিক আছে। আবার আমি মাইনাস করি, আবার এই অংশটা যদি আমি বড় করতে এই ডকুমেন্টের মনে করেন আমি এই অংশটা বড় করবো, জাস্ট আমি এখানে ক্লিক করতে থাকবো, আবার মাইনাস করবো, এখানে ছোট করতে থাকবো। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা দেখেন, একজন অ্যান্সার করেন। আচ্ছা, এটা তো জুম টুল গেল, জুম ইন জুম আউট গেল। এবার হচ্ছে ডকুমেন্ট প্যান। টুলবারের বাম পাশে এই যে হাতের মতো যেই অংশটা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট প্যান। এই যে এইটাকে আমি হাত দিয়ে, যেটাকে মনে করেন এটা অনেক বড় আছে আমার এই ডকুমেন্টটা, এখন দেখা যাচ্ছে ডকুমেন্টের এক অংশ থেকে আমার আরেক অংশ যেতে হবে, তখন এই হাত দিয়ে এটা এই টুলটা সিলেক্ট করে দেখেন এই যেটা আমি ক্লিক করে যেদিকে বসে সেদিকে নিতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, আমি অল কি আবার ছোট করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস করে ছোট করে নিচ্ছি। ডকুমেন্ট প্যান টুলের এই যে এটাকে বলা হচ্ছে প্যান, এটার মাধ্যমে আমি পুরো ডকুমেন্টটাকে আবার রোটেট করতে পারবো, যেরকম করলে রোটেট হয়ে যাবে কিন্তু এই যে এটার মাধ্যমে, ঠিক আছে। আমি আগে পুরো অবস্থায় যাই। আচ্ছা, কন্ট্রোল প্লাস করে আমি একটু বড় করে নেই,
এটাকে মনে করো এই হাতটা ইউজ করা হয়, অর্থাৎ ডকুমেন্ট প্যানের এই হ্যান্ড টুলটা ইউজ করা হয় ডকুমেন্টের এক অংশ থেকে আরেক অংশ যাওয়ার জন্য। যেমন আমার উপরে কোণে যাওয়ার প্রয়োজন, এখানে আমি ক্লিক করে করে উপরে যাব, আবার আমার নিচে আসার প্রয়োজন, ক্লিক করে করে নিচে যাব, ঠিক আছে, মাউস দিয়ে, ঠিক আছে। অথবা এখন আমি মুভ টুলে চলে যাই, আবার এখন আমার এই কাজটা আছে, এখন আমি মুভ টুলে চলে যাই। এখন আমি এই কিবোর্ড থেকে কিভাবে এই হ্যান্ড টুলে যেতে পারি, ঠিক আছে। আমি যদি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে ধরে রাখি, তাহলে কিন্তু এই হ্যান্ড টুলটা শো করবে। আচ্ছা, এটা আমি আবার একটু বড় করে নিই। কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরি, তাহলে আমরা এই হ্যান্ড টুলটা পাবো। সেক্ষেত্রেও আমরা ডকুমেন্টের এটার মাধ্যমে মাউস দিয়ে ক্লিক করে 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 ডকুমেন্টে যে কোনো জায়গায় যেতে পারবো, ঠিক আছে। তো আবার ওই কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নেই। তো এই হ্যান্ড টুলটা আমরা দুইভাবে পেতে পারি, এখান থেকে পেতে পারি, আবার মুভ টুলে থাকা অবস্থায় স্পেস বার প্রেস করলো, আমি যেমন এখন কিন্তু মুভ টুল, এই যেটা কিন্তু মুভ টুল, আর মুভ টুল কী জিনিস একটু পরে বুঝাবো, আমি মুভ টুল কী জিনিস বুঝাবো একটু পরে। মুভ টুলে থাকা অবস্থায় আমি যদি কম্পিউটারে স্পেস বার প্রেস করি, তাহলে এই হ্যান্ড টুলটা শো করবে, এই অবস্থায় আমরা যে কোনো জায়গায় যেতে পারবো। ওকে, আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন নাকি? দেখেন কেউ সমস্যা হয়েছে কিনা কারো? জি স্যার, একটু বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের কোর্স আউটলাইনের আজকে গ্রাফিক ডিজাইন কি এটা আলোচনা হয়েছে, ফটোশপ ডিজাইন টুল সম্বন্ধে এটাও ধারণা দেওয়া হয়েছে, কী কী ডিজাইন টুল ইউজ করা হয়, ইন্টারফেস ওভারভিউ হয়েছে, স্ক্রিন বোর্ড নিয়ে আলোচনা করলাম, জুম ইন অ্যান্ড জুম আউট নিয়ে আলোচনা করলাম, ডকুমেন্ট সেট আপ নিয়ে আলোচনা করলাম, এখন ডকুমেন্ট প্যাড নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করবো একটু কালার অ্যাপ্লাই নিয়ে, ঠিক আছে। কালার অ্যাপ্লাই আমরা কোথা থেকে করতে পারি? এই যে এইখানে এই যে এই ফটোশপের 1 2 3 4, এই যে 4 নম্বর পার্টটাকে বলা হচ্ছে কালার অ্যাপ্লাই অ্যান্ড ভিউ পার্ট, ঠিক আছে। এখানে কালার অ্যাপ্লাই করার জন্য আমার দুইটা পাত্র আছে, এই দুইটা পাত্রের উপরের পাত্রের নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচের পাত্রের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন অনেকের একটা ধারণা, এই ব্যাকগ্রাউন্ড যেহেতু এটার নাম ব্যাকগ্রাউন্ড কালার, সেক্ষেত্রে তার মানে মনে হয় কি আমরা শুধু এই কালারটা ব্যাকগ্রাউন্ডের কাছে ইউজ করবো। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। এটা এখানে আমার কালার নেওয়ার জন্য দুইটা পাত্র দেওয়া হয়েছে। মনে করেন এখানে আমার পছন্দ মতো, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে আমি আমার পছন্দ মতো কালার এখানে সিলেকশন করতে পারবো। এবার নিচেরটা ডাবল ক্লিক করলাম, এখানে মনে করেন আমি আরেকটা কালার নিয়ে আসলাম, এইভাবে, ঠিক আছে। উপরটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন এই ডকুমেন্টের আমি কালারটা চেঞ্জ করতে চাইছি। আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্লাস ডিলিট চাপ দেই, তাহলে এটা ফরগ্রাউন্ড কালারটা নিবে, দেখতে পাচ্ছেন আপনারা। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করি, তাহলে ওই নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে এখানে। ওকে, আচ্ছা, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আবার একটু বুঝাই। ফটোশপ আমাকে কালার নেওয়ার জন্য এখানে দুইটা পাত্র দিয়ে দিয়েছে আমার সুবিধা মতো। এখান থেকে আমি যে কোনো সময় কালার পরিবর্তন, এটার মাধ্যমে আমার ডকুমেন্টের কালার পরিবর্তন করতে পারবো। উপরটাকে বলা হয় আগে তো বললাম ফরগ্রাউন্ড এবং নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে ইউজ করব? কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে। আপনার কি কার কাছে কম্পিউটার ইউজ করলে এখন 2 মিনিট একটা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলছি দুইটা কালারই তো ফিল কালার হিসেবে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা কালার ফিল কালার হিসেবে, দুইটা কালারে আপনি ফিল কালার হিসেবে ইউজ করতে পারেন, দুইটা কালারে আপনি স্টোর কালার ইউজ করতে পারবেন। এটার নাম ব্যাকগ্রাউন্ড কালার দেখে শুধু যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো ব্যাপারটা এরকম না। এটা কালার দুইটা পাত্র, আমি পাত্র দুইটা কালারটা রেখে দিলাম, আমার সুবিধা মতো এখান থেকে কালারটা নিয়ে ইউজ করবো, এইটাই হচ্ছে মূল কথা।
জি স্যার। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড বলতে এই দুটো স্পেসিফিক মানে কোনো ডিফারেন্স নাই আর কি। না স্পেসিফিক যেটা এই যে এখানে প্যানেলে যেটা নিচে দেওয়া হয়েছে সে কারণে এই পাত্রটার নাম হয়েছে ব্যাকগ্রাউন্ড পাত্র, এরকম একটা কিছু। আর উপরে যেটা আছে সে কারণে এটা উপরের পাত্র আর ফরগ্রাউন্ড পাত্র, এটা আপনারা চিন্তা করতেন উপরের পাত্র নিচের পাত্র এইভাবে চিন্তা করতে পারেন। ওকে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো সময় যে কোনো কিছুতে কালারগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আমরা যদি মনে করেন দুইটা কালার নিলাম না, এখানে যদি আমরা জাস্ট একটা প্রেস করি দেখেন এটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার প্রেস করলাম এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। আর ডিফল্ট কালারটা কি সাদা আয়ের কালো, কিবোর্ড থেকে যদি আমরা ডি পেশ করি শুধু ডি, তাহলে সাদা কালো হয়ে যাবে এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, এখন ফরগ্রাউন্ডটা কি আছে কালো। এখন যদি আমি ডকুমেন্টটা কালো দিতে চাই, একজন বলো তো আমি কি পেশ করব? ফরগ্রাউন্ড কালার কালো। দেবাশিস ভাই বলেন তো। স্যার আমি বলতেছি আমি এই ডকুমেন্টে এই ফরগ্রাউন্ড কালারটা কালো আছে, আমি এটা অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব? মানে কালো বানাবো তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্যার ফরগ্রাউন্ডটা কালার উপর ডবল ক্লিক করতে হবে, এখন তো সেখানে কালো কালার আসবে, সেই না colour না দিয়ে না select- না 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 এটা না। এখান থেকে তো আমি এই পাত্রের কালারটা চেঞ্জ করে রাখতে পারবো, একটা কালার এনে রাখতে পারবো। মনে করেন এখানে ডাবল ক্লিক করলাম, এখানে মনে করেন লাল কালারটা এখানে এনে রাখলাম। এখানে এই লাল কালারটা এই যে ডকুমেন্টে যে সবুজের মতো হয়ে রয়েছে, আমি এটার উপর লাল নিয়ে আসবো। এটা কিভাবে নিয়ে আসবো? এটা মনে আছে আপনার কিভাবে বলছিলাম? না স্যার আগে বলেন। আচ্ছা ঠিক আছে। আমি একটু বলি স্যার। হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড যেটা থাকবে সেটার জন্য কন্ট্রোল ডিলিট, আর ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটার জন্য অল্টার ডিলিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। এই যে দেবাশিস ভাই আরেকজন কি আছে শুভ ভাই, আপনারা দুজনই দেখেন। ঠিক আছে, মনে করেন এখানে আমি লাল কালারটা ফরগ্রাউন্ড লাল কালারটা এনে রাখলাম। আর কি আমার পাত্রের মাধ্যমে একটা লাল কালার রাখলাম, এই লাল কালারটা আমি ডকুমেন্টে অ্যাপ্লাই করবো যেখানে যে সবুজ আছে। এটা কিভাবে অ্যাপ্লাই করবো? অল্টার ডিলিট। ঠিক আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কি আছে এখানে সাদা না? হ্যাঁ দেবাশিস ভাই সাদা আছে। ঠিক আছে, এখন আমি এই ডকুমেন্টে এই সাদা কালারটা ইউজ করব। ঠিক আছে, আমি লাল কালারটা রাখবো না। সেই ক্ষেত্রে কি করব? কন্ট্রোল Alter করতে হবে। অল্টার ডিলিট হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা নেবে, যে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে, যে লালটা নিয়ে আসছিল যে লাল কালারটা, আমি আটটা কালার চেঞ্জ করে দেখাই। মনে করেন ফরগ্রাউন্ডে আমি এখন রাখলাম, আচ্ছা এই কালারটা রাখলাম ফরগ্রাউন্ডে। ঠিক আছে, এই পাত্রের উপর এই ফরগ্রাউন্ড পাত্রে আমি এই কালারটা রাখলাম। আমি এই কালারটা এখন ডকুমেন্টে নিয়ে আসবো। সেটা কিভাবে করব? ডকুমেন্টে নিয়ে আসতে হলে অল্টার ডিলিট। ঠিক আছে, ডিলিট। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডটা কি আছে সাদা না? জি স্যার। এখন এই সাদা এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কিভাবে নিয়ে আসবো? আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে কিভাবে নিয়ে আসবো? কন্ট্রোল ডিলিট। বলেন তো। স্যার আবার বলেন। কন্ট্রোল ডিলিট। ডিলিট। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড এই যে এই আচ্ছা ফরগ্রাউন্ড কালার এটা দেওয়াই আছে, আবার ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে নিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালারটা একটা এই যে টিয়া কালারের মতো মনে একটা আছে, অথবা যে কোনো কালার। এই কালারটা আমি কিভাবে নিয়ে আসবো বলেন তো দেবাশিস ভাই? স্যার কন্ট্রোল ডিলিট। হ্যাঁ কন্ট্রোল ডিলিট। আর এই ফরগ্রাউন্ড কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি, এটা কিভাবে নিয়ে আসবো? অল্টার ডিলিট স্যার। হ্যাঁ অল্টার। এখন বুঝছেন? আচ্ছা ঠিক আছে, অল্টার ডিলিট। ওকে, আমি আজকের কিছু নোট দিয়ে দিচ্ছি, হয়তো সব না থাকলেও আমাকে ফোন দিবেন অথবা আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি বলে দেবো। সব রকম সাপোর্ট আমি করবো আপনারা যদি কিছু না বুঝতে পারেন। ওকে স্যার। হ্যাঁ বলেন। স্যার নোটটা দিলে আরো সুবিধা হবে আমাদের জন্য, এটা দেখে দেখে আমরা অনেক দূর আগাইতে পারবো। এমনি তো প্র্যাকটিস হচ্ছে, তারপরে যদি না নোট আজকের নোটটা আমি অনেক কিছু করছি আর কি, কিছু মিসিং হলে আমাকে বললেন। আজকে যা যা বলছে আশা করি মানে সবই আছে আজকে যা যা বলছি। হোয়াটসঅ্যাপে পাবো স্যার? হ্যাঁ হোয়াটসঅ্যাপে হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, ওকে, চেষ্টা করবো দেওয়ার জন্য। আর এগুলো তো যেগুলো প্রজেক্ট করাবো ওগুলো তো নোট দেওয়ার কিছু না, ওগুলো আমি দেখাবো, আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যা হলে আমাকে দেখাবেন। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, যেগুলো থিওরিটিক্যাল এগুলো হয়তো কিছু কিছু নোট বলবেন আমি দিব, অথবা আপনারা যদি খাতা কলম পাশে নিয়ে রাখেন লিখে রাখবেন সাথে সাথে। অনেক হয়তো মোবাইলে দেখে তো হয়তো লিখতে সমস্যা হয়, সে কারণে আমি আপনার নোটে কি এইগুলো থাকবে, যে প্র্যাকটিক্যালের যে শর্টকাট গুলো, এগুলো কি কিছু থাকবে ডেসক্রিপশন? হ্যাঁ যেমন আমি একটা এই যে ভিজিটিং কার্ড, ঠিক আছে ভিজিটিং কার্ডটা আমি প্রজেক্ট ল্যাপটপে করে দেখা দেবো। এখন এটা করার যে নিয়ম কানুন এটা আমি নোট করে দিব। এখন হয়তো লাইভ হয়তো আমি যদি সামনাসামনি ক্লাস করাইতাম তাহলে হয়তো আপনাদেরকে ডাইরেক্ট লিখে দিতাম, কিন্তু অনেকে হয়তো মোবাইলে দেখতেছে, সে কারণে তাদের জন্য লেখাটা সমস্যা। সেখানে কাজটা আমি করে দিব কিছু কিছু ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।
আচ্ছা আচ্ছা 10:09 বেজে গেছে। আচ্ছা এবার আমরা ইয়াটা একটু দেখি কোর্স আউটলাইনে আর কি আছে। পরে কালার অ্যাপ্লাই আমরা এই পর্যন্ত হয়ে গেছে। এখন সিলেকশন বেসিক সিলেক্ট, হ্যাঁ বলেন। আমাদের কোনো এমনি ব্রেক ট্রেক একটু দেবেন স্যার মাঝে? হ্যাঁ 1 ঘন্টা ক্লাসের ভিতরে দেখা যাচ্ছে 50 মিনিট ক্লাস হবে, তো হয়তো 10 মিনিটের জন্য ব্রেক থাকতে পারে, এরকম থাকতে পারে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে স্যার। 2 ঘন্টা তো হয়তো একটু ব্রেক দিলে তো ভালো, 5-10 মিনিট, নাহলে তো মাথা হ্যাং হয়ে যায়। আবার দেখা যাচ্ছে আমার তো আসরের সময় নামাজ, বিকালের শিফটের জন্য আমাদের নামাজ পড়ার প্রয়োজন হবে, তখন তো 10 মিনিটের ব্রেক দিব মাঝখানে। ঠিক আছে স্যার 10 মিনিট দিলেই হবে, 10 মিনিট দিলেই হবে। ঠিক আছে আচ্ছা আচ্ছা সিলেকশন বেসিক লাস্ট ইয়েটা আমি এটা করে আবার প্রথম থেকে, যেহেতু শুভভাবে পরে আসছে, আবার প্রথম থেকে আবার একটু রিভিশন করে দিব ওনার জন্য বা সবার জন্য, যাতে মাথায় থাকে। একটু সিলেকশন বেসিকটা একটু আলোচনা করি। এই যে আমরা এই টুলস পার এই প্রথম পার্টটাকে বলতেছি সিলেকশন পার্ট। ঠিক আছে, এই সিলেকশন পার্টের ভিতরে যে সিলেকশন টুল আছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা আমরা ডিফল্ট, আমরা এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমরা ডিফল্ট কালারটা নিতে চাই, ডিফল্ট কালারটা মনে হচ্ছে পার্টের ভিতরে সাদা এবং কালো থাকবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? কিবোর্ড থেকে ডি প্রেস করব। ডি প্রেস করলে দেখবেন, দেখেন আমি ডি প্রেস করব, এখানে দেখবেন সাদা কালো হয়ে যাবে। দেখছেন, এটা হচ্ছে ডিফল্ট কালার। আচ্ছা এটা আমি সাদা করে নিয়ে আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সিলেকশন পার্টের প্রথমটা আলোচনা করে এই যে মুভ টুল। এই যে এখানে এই মাউস কার্সারটা আমি যেটার উপর রাখছি সেটা হচ্ছে মুভ টুল। ঠিক আছে, মুভ টুলটা কোথায় ইউজ করা? স্যার একটু ইয়ে করি স্যার। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা ডি চাপলে পরে সাদা কালো আসলো, হ্যাঁ হ্যাঁ, এটাকে আবার কালারে আনার জন্য কোন শর্টকাট আছে স্যার? কালার আনার জন্য শর্টকাট ওই যে এখানে সওয়াস আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। যেখানে এখানে সওয়াস আছে, এখানে দিলে যেটা ফরগট, এটা নিয়ে সওয়াস নিয়ে পরে আলোচনা করবো। আপাতত যেটা বুঝাইলাম এই যে মনে করেন এই উপরের পাত্রের কালারটা চেঞ্জ করতে হচ্ছে, দ্যাট মিনস ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, এটার উপর ডাবল ক্লিক করলাম। এই যে এখানে মনে করেন আমি, ঠিক আছে, এটা আয়না রাখলাম। এই কালারটা মনে করেন আমার ডকুমেন্টে কোনো ডিজাইনে অথবা ডকুমেন্ট ইউজ করলাম। ঠিক আছে, আবার সাদা, হ্যাঁ স্যার, আবার সাদার ভিতরে যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেন। একটু বলি স্যার। আমরা ডি চাপলে পরে সাদা এবং কালো আসলো। আগে কালারটা ছিল, আগে একটা কালার ছিল, দুইটা কালার ছিল। এখন এই যে ডি চাপলে পরে যে সাদা কালো আসলো, এখন পূর্বের যে কালারিংটা ছিল, এটার কোনো শর্টকাট কি আছে স্যার? যে এই শর্টকাট চাপলে পরে আবার পূর্বের না এখানে ডিফল্ট কালার নিয়ে আপনি যদি আয়না রাখেন তাহলে পূর্বের কালারটা, এটা আপনার একটাই হয়। যেমন আমি একটু বুঝাই, এই যে মনে করেন এটা দিয়ে আয়না রাখলাম, ওটা আপনার হয়তো আলাদা করে ই করে রাখতে হবে, কোডটা সেভ করে রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, মনে করেন এই যে কালারটা এখানে এনে রাখলাম, এটা যখন আমরা ডকুমেন্টে কিছু ওই যে শেপ টুল পরে বোঝাবো, এটা ডকুমেন্টে নিলে ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নেয়। ঠিক আছে, আর এটা নিয়ে নিই এটা আমরা। আচ্ছা মনে করেন এইটা, এইভাবে হয়তো যদি প্রয়োজন মনে করে। আর সাদা কালো আনার দরকার হয় না, জাস্ট আপনাদের শেখানোর জন্য করছি আমি। ঠিক আছে, এটা জানতেই হবে এমন তো কোনো কথা নাই। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? এখন সেই ক্ষেত্রে আপনি বলতে চাইছেন এই ক্ষেত্রে আমি পূর্ব অবস্থায় যাবো কিনা। পূর্ব অবস্থা যাওয়ার জন্য আগের যে দুই কালার আছে, যদি মনে করেন আমি যদি সাদা কালো ডিফল্টে চলে যাই, তাহলে আমার এই কালারটা লাগতে পারে, তাহলে এইভাবে সেভ করে রাখতে হবে। তাহলে এখান থেকে আপনি কালারটা আবার ওখানে নিতে পারবেন। এই সিস্টেমগুলো আমি পরে দেখাবো। এই যে এইভাবে আগে থেকে নিয়ে রাখতে হবে, যদি আপনি ডিফল্ট কালারটা রিফ্রেশ করতে চলে যান। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে। আর এটা আপনি যে মনে করেন এখানে ফরগ্রাউন্ডে এটা আয়না রাখলেন, ব্যাকগ্রাউন্ডটা একটা কালার নিয়ে রাখলেন। ঠিক আছে, এটা আসলে আমাদের ডিফল্টে যাইতেই হবে, এটা যা শেখানোর জন্য বললাম। তবে অনেক সময় আমার শর্টকাটে দেখা যাচ্ছে অনেকগুলো ডিজাইনে আমার সাদা কালো দরকার, সেই ক্ষেত্রে আমি দেখা যায় এখানে না যায় খুব তাড়াতাড়ির জন্য আমি কন্ট্রোল ডি চাপা দিলাম।
ঠিক আছে ওইটা মানে আননেসেসারি প্রয়োজন হয় না আমাদের এমনি ঠিক আছে কালারিং এটা এ থাকলেই তো সাদা কালো নিয়ে আসা যায় তবে সাধারণত ডিজাইনাররা কি কাজটা করে আমার যেই কালারগুলো ডকুমেন্টে ইউজ করা লাগে এরকম আগে ক্রিয়েট করে না এই যে এখানে আমি চারটা চারকোনা ইউজ করছি না চারকোনা দুইটা কালার ইউজ করছি না ঠিক আছে এরকম হ্যাঁ। করে নেয় ঠিক আছে আমার কি কি কালার প্রয়োজন এই বসগুলো আগে ক্রিয়েট করে নেয় তারপরে এই কালারগুলো ডকুমেন্ট ইউজ করে ডিজাইনাররা এই কাজগুলো করে ঠিক আছে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় কালারটা হারায় না যায় ঠিক আছে তখন ড্রপার দিয়ে ওগুলো করা যায় হ্যাঁ হ্যাঁ ডিজাইনাররা এই কাজগুলো করে জি স্যার ঠিক আছে ঠিক আছে স্যার হ্যাঁ বলেন ওসিম ভাই যেটা বলতেছিল যে পিছনের কালার ফেরতো না তাই আমি কিবোর্ডে চাপলাম যে কন্ট্রোল অল্টার আর জেড চাপলাম তাতে তো পিছনের কালার ফেরত চলে আসছে যে মানে আমি কেবল খেয়াল করলাম এটা তো এই ডকুমেন্টের এটা চলে আসতেছে এই যে এটা তো চলে আসতেছে না এই যে এইখানে এই যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এখানে তো আসতেছে না না পিছনের কালারে ফেরত যাচ্ছে আর কি এই আমি বুঝতে আপনি কোন কালারটা বলতে পারেন আমি তো স্যার কন্ট্রোল অল্টার জেড এটা এই যে ডকুমেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু এই যে এখানে যে আমি আগে কালারটা নিয়ে আসলাম মনে করেন এই যে এখানে লাল কালার আর এই ব্যাকগ্রাউন্ডে এটা তো আমি কন্ট্রোল অল্টার জেড হলে কিছুই হবে না আমি এই যে এইখানে এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি এটা কি চেঞ্জ করার অপশন এই যে মনে করেন এখানে ডিফল্ট চাপ দিলাম ঠিক আছে এখানে কি আছে সাদা আর কালো আর সাদা না এন্ড আগে কি আছে না এখন আমি এইখানে আগের কালারে যেতে চাই এখানে তো আর হবে না কন্ট্রোল অল্টার জি চাপ দিলে তো হবে না আগে যাবে না তো এটা আমার ডকুমেন্ট চেঞ্জ হবে এটা তো চেঞ্জ হচ্ছে না এই যে এটা তো চেঞ্জ হচ্ছে না যেখানে তো সাদা কালোই আছে আচ্ছা ঠিক আছে স্যার আমার কথা বুঝতে পারছেন জি স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আর একটু বলে নেই এখন এটা তো আপনারা সবাই জানেন যে একটা প্রসঙ্গ আর এটা আমি নোটের মধ্যে আমার রাখতে মনে ছিল না কন্ট্রোল জেড চাপ দিলে একবার পিছনে যাবে একবার সামনে আসবে অর্থাৎ একবার রিড হবে একবার আন্ডার হবে ঠিক আছে কন্ট্রোল জেড প্রেস করতে থাকলে আর যদি কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে থাকি তা আমরা বেশ কয়েকটা ধাপ আমি পিছনে যেতে পারবো আবার 20-25টা ধাপ আবার যেতে পারবে না আমার হয়তো 10-12টা 5-6টা ধাপ আমি পিছনে যেতে পারবো ঠিক আছে আবার কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আবার সামনের দিকে আসবে এটা আমি দেখাবো একটু পরে আচ্ছা আচ্ছা এগুলো যেহেতু আপনার ফার্স্ট কোর্স আউটলাইনে নেই স্যার জাস্ট বেসিকটা আছে তবে একটু বিস্তারিত আমি বলে দিই পরবর্তীতে যখন আবার কোর্স আউটলাইনে যেমন এই থার্ড ক্লাসে আছে তখন রিভিশন হলে আর একটু মাথায় থাকবে আচ্ছা আচ্ছা মুভ টুলটা হচ্ছে কোন অবজেক্টের পজিশন পরিবর্তন করার জন্য অর্থাৎ আমরা ডকুমেন্টের মধ্যে যেই ডিজাইনগুলো করব যেই ডিজাইনের কোনো শেপ কোনো টেক্সট অর্থাৎ যে কোনো কিছু আমি যদি মুভ করাতে চাই তাহলে আমরা এই মুভ টুলের সাহায্যে মুভ করাবো যেমন এখানে আমি একটা আচ্ছা এবারে পার্টটা চলে যাই এখানে কি কি আছে রেক্টেঙ্গুলার মার্কি টুল রেক্টেঙ্গুলার মার্কি টুলটা কি রেক্টেঙ্গুলার মার্কি টুলটা হচ্ছে রেক্টেঙ্গুলার লাইনের মাধ্যমে রেক্টেঙ্গেল সিলেকশন ক্রিয়েট করবে রেক্টেঙ্গেল মানে কি চার কোণা সিলেকশন এবং এটা লাইনের মাধ্যমে রেক্টেঙ্গেল লাইনের মাধ্যমে যে ডকুমেন্টের কোনো কিছু যদি আমি সিলেকশন করতে চাই তাহলে আমরা ডকুমেন্টের কোনো কিছু যদি চার কোণা আকারে কিছু সিলেকশন করতে চাই তাহলে আমরা এই রেক্টেঙ্গুলার মার্কি টুলটা ইউজ করব ঠিক আছে আচ্ছা এখন এই সিলেকশনের ভিতরে আমি ইচ্ছা করলে আগে তো আমরা কি দেখাইছি পুরো ডকুমেন্টের মধ্যে কালার অ্যাপ্লাই দেখাইছি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাইটা দেখাইছি আবার আমি একটু কালারটা নিয়ে আসি একটু অন্য কালার নিয়ে আসি ঠিক আছে ডকুমেন্টের ভিতর মনে করেন এই আগে তো কি দেখাইছি পুরো ডকুমেন্টের মধ্যে কালার চেঞ্জ এখন দেখাবো শুধু সিলেকশনের ভিতর এই যে আমি যতটুকু এই ডকুমেন্টে যতটুকু সিলেকশন করছি শুধু ততটুকু কালার অ্যাপ্লাই হবে এখন যদি এই ফরগ্রাউন্ডে কি এনে রাখছি আমি লাল কালার এখন যদি আমি অল্টার ডিলিট দিই অল্টার ডিলিট মানে কি ফরগ্রাউন্ড কালার এটা কি বলছিলাম এখন কিন্তু এই সিলেকশনের ভিতরে শুধু অ্যাপ্লাই হবে দেখবেন এই যে দেখেন এখন কিন্তু পুরো ডকুমেন্টে হচ্ছে না ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন আবার যদি কন্ট্রোল ডিলিটের মাধ্যমে সিলেকশনের ভিতরে আমরা এই যে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম এখন যদি আমরা সিলেকশনের ভিতর এই ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ এই নীল কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব কন্ট্রোল ডিলিট
আচ্ছা শুভ ভাই আছেন না? জি স্যার। আচ্ছা আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আমি যদি পুরো ডকুমেন্টে যদি কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে, এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, ঠিক আছে, তাহলে আমি মনে করি আমি এই ফরগ্রাউন্ডটা লাল আছে, আমি লাল কালারটা অ্যাপ্লাই করবো, বলেন তো কি করবো? অল্টার ডিলিট চাপ দিব, কি করবো কিবোর্ড থেকে? অল্ট অল্ট প্লাস ডিলিট। কোনটা লাল রং? হ্যাঁ লাল, ডিলিট। এটা লাল রংটা নীল ডিলিট। রঙের delete। হ্যাঁ নীল রং হচ্ছে কন্ট্রোল ডিলিট, অল্টার হচ্ছে পুরো ডকুমেন্টে, ঠিক আছে। এখন যদি আমি ডকুমেন্টের কোনো অংশে কালারে, পুরো ডকুমেন্টে নেই, কিছু একটা অংশে কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে এই চার কোণা সিলেকশন করতে পারবো, ঠিক আছে। আর আবার আরেকটা আছে ইলেকট্রিক্যাল মার্কি টুল, এখান থেকে আমরা রাউন্ড সিলেকশন করতে পারবো, ঠিক আছে। মনে করেন এই অংশে আমি কালার অ্যাপ্লাই করবো, ফরগ্রাউন্ড কালার, তাহলে কি করবো কিবোর্ড থেকে, বলেন তো শুভ ভাই কি অ্যাপ্লাই করবো? কিবোর্ড থেকে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবো। কোন কালার স্যার? ফরগ্রাউন্ড কালারটা এই যে সিলেকশনের অংশে, ঠিক আছে। কোন কালার? ব্যাকগ্রাউন্ডটা না উপরেরটা, লালটা না নীলটা? লালটা, ফরগ্রাউন্ড কালারটা। তাহলে স্যার ওইটা নিয়ে সিলেক্ট করে দিতে হবে, অথবা অল্টার ডিলিট হ্যাঁ। ক্লিক করতে হবে? অল্টার ডিলিট প্রেস করতে হবে শুধু। এটা ফিদার দেওয়া তো, ফিদার দিলে এটা পুরো ইয়েটা ব্যাকগ্রাউন্ডের সাথে জিরো করে রেখে আবার তো পরে বোঝাবো ফিদার, ঠিক আছে। অল্টার ডিলিট, ডিলিট। তা হচ্ছে না, সমস্যা হচ্ছে একটু। আর যাই হোক, এটা উপর দিলে ফরগ্রাউন্ড কালারটাই সিলেক্ট হবে। আর দেখেন আপনারা যদি মনে করেন সফটওয়্যারে কাজ করতে করতে কোনো সমস্যা হইতেছে, তাহলে করবেন কি, উইন্ডো থেকে যে এই যে ওয়ার্ক স্পেস আছে, এখান থেকে রিসেট এসেশিয়াল দিবেন, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি যে একটা, আমার যদি সফটওয়্যারে কোনো সমস্যা করে, তাহলে মোটামুটি একটা সমাধান করবে। তারপরেও যদি সমাধান না হয়, তার এটা হয়তো আমার নোটে নাই, ঠিক আছে, আপনারা একটু একটু মনে রাখেন। তারপরেও যদি সমস্যা হয়, পুরো মনে করুন সফটওয়্যারটাকে আপনি রিসেট দিতে চান, প্রথম হচ্ছে আমার সামান্য কোনো সমস্যা হলে আমি এখান থেকে এসেনশিয়াল রিসেটটা দিয়ে দিতে পারি, এই যে এখান থেকে এসেনশিয়াল রিসেট এসেনশিয়াল, ঠিক আছে। আর যদি আর বড় রকমের হয়তো দেখা যাচ্ছে সমস্যা করছে, তখন আমরা কি করব, আমি একটু দেখাইতেছি। কন্ট্রোল শিফট অল্টার, এটা আমি কিবোর্ড থেকে ধরে রাখছি। তারপরে করব কি, উইন্ডো থেকে এই যে এখানে যে সফটওয়্যারটা আছে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে একটা নো ইয়েস নামে একটা ফাংশন আসবে, তারপর ইয়েসে ক্লিক করবো, তারপর পুরোটা রিসেট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? কে একজন বলেন রিসেট বলছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার আমি একটু, আচ্ছা ঠিক আছে, আমি যদি হোল ডকুমেন্টে কালারটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে তো বুঝলাম, আমি অল্টার ডিলিট কন্ট্রোলে দিয়ে, বা যদি ডকুমেন্টের কোনো একটা অংশে সিলেক্ট করতে চাই, তাহলে আমার ওই অংশটা অবশ্যই সিলেক্ট করতে হবে। মনে করেন আমি নিচের অংশে কালার অ্যাপ্লাই করব, তাহলে আমি কি করব, নিচের অংশটা সিলেক্ট করব, এই শুধু এই অংশে কালার অ্যাপ্লাই হবে। এখন কিন্তু পুরো ডকুমেন্টে হবে না, এই অংশে, ঠিক আছে। এই অংশ হলে কি, আমি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা ফোকাস কোনটা, আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি, কি ব্যাকগ্রাউন্ডে কি হবে, কন্ট্রোল ডিলিট, এই যে শুধু এই অংশটা সিলেকশন হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি, মনে করেন আমি সিলেকশন করলাম কি, এটা এখান থেকে এতটুকু, ঠিক আছে। সিলেকশন করার পরে এটা আমার দরকার নাই, এটা আমি সরিয়ে ফেলবো, সেই ক্ষেত্রে কি করব, এটা এই সরানোর জন্য এটাকে বলে ডিসিলেক্ট করা। ডিসিলেক্ট মানে কি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডিলিট, আবার করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট, আবার মনে করেন ইলিপস টুল নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলে এটা চলে যাবে, অর্থাৎ ডিসিলেক্ট হবে। টি দিলেও মনে হয়। কোনটা কি দিলে? ও কন্ট্রোল ডি। হ্যাঁ সেটাই তো বললাম, কন্ট্রোল ডি তো বললাম, এই যে এটা সিগেল করলাম কন্ট্রোল ডি। শুভ ভাই, দেবাশিস ভাই বুঝতে পারছেন? এটা মনে করেন রাখবো না, এই যে সিলেকশনটা রাখবো না, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি প্রেস করবো বলেন তো দেবাশিস ভাই? জি স্যার, কন্ট্রোল ডি। হ্যাঁ কন্ট্রোল ডি প্রেস করবো। এটা আমার নোটে নাই, মনে রাখেন, আমার মনে ছিল না এটা দিতে, ঠিক আছে। আচ্ছা তাহলে তো আমরা বুঝলাম হোল ডকুমেন্টে যদি আমরা কালার অ্যাপ্লাই করতে চাই কিভাবে করবো, অথবা ডকুমেন্টের কোনো অংশ যদি কালার অ্যাপ্লাই করতে চাই সেটাও কিভাবে করবো সেটাও বুঝলাম, ঠিক আছে।
এটা সিলেকশন তো বিভিন্ন রকম, এই যে এই সিলেকশন টুলের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সিলেকশন করতে পারি। যেমন আমি যদি রেক্ট্যাঙ্গেল আকারে কোনো সিলেকশন করতে চাই, তাহলে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল আকারে সিলেকশন করব। তারপর যদি আমি এলিপসের মধ্যে সিলেকশন করতে চাই, এখানে আমি এখানে সিলেকশন করব। রাউন্ড আকারে যদি কিছু সিলেকশন করতে চাই, তাহলে আমি এটার মাধ্যমে সিলেকশন করব। আচ্ছা, এটা গেল। এবার আরেকটা জিনিস, মনে করেন রেক্টিকেল টুলটা, এটা তো আমার চারিদিকে সমান নাই, আমি জাস্ট আমার ইচ্ছা মতো আর কি র্যান্ডমলি নিয়ে নিতেছি, র্যান্ডমলি। এখন যদি আমি চারিদিকে যেমন বর্গাকার যদি আমি এটা রাখতে চাই, তাহলে কিবোর্ড থেকে শিফট ধরে আমি ড্র্যাগ করব। এই যে দেখেন একেবারে চারিদিকে সমানভাবে সমান হচ্ছে, এক কর্নার থেকে শিফট ধরে রাখলে। ঠিক আছে, এটা চারিদিকে আবার দেখাই। কন্ট্রোল ডি প্রেস করলাম, ডিসেলেক্ট করলাম, আবার প্রেস করলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি এক কোণা থেকে প্রেস করতেছি, দেখেন 4-5 থেকে সমানভাবে এটা সিলেকশন হচ্ছে। আবার যদি আমি অল্টার প্লাস শিফট ধরে ড্র্যাগ করি, সেই ক্ষেত্রেও সমানভাবে হবে, কিন্তু সেটা হবে মাঝখান থেকে। একই জিনিস। আমার কিবোর্ডটা ঠিক মতো কাজ করতেছে না আসলে, এটা মাঝখান থেকে হওয়ার কথা না, একটু ঝামেলা আছে। From center. আচ্ছা আচ্ছা, কি বলতেছিলাম, আমি যে শিফট ধরে ড্র্যাগ করি, আগে কিন্তু মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। ওই ডকুমেন্টে ক্লিক করলাম, এবার শিফট ধরলাম, ডকুমেন্টে ক্লিক করলাম, শিফট ধরলাম, এবার ড্র্যাগ করলাম। দেখেন সব দিকে সমানভাবে এক কর্নার থেকে সিলেকশন হচ্ছে সমানভাবে। আবার এই কর্নার থেকে নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, শিফট ধরলাম, ক্লিক হচ্ছে। ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। এবার যদি আমি মাঝখান থেকে যদি অল্টার মাউসের লেফট বাটন ক্লিক করলাম, কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করলাম, এবার যদি আমি করি, দেখেন এটা মাঝখান, একই জিনিস মাঝখান থেকে হবে। এটা আমার সুবিধা মতো, কাজের সুবিধা মতো, তখন যখন আমরা ডিজাইন করবো আপনি বুঝতে পারবো মাঝখান থেকে আমরা এটা সিলেকশন করবো চারিদিকে সমানভাবে, নাকি যে কোনো কর্নার থেকে। অল্টার শিফট প্রেস ধরে করলে হবে মাঝখান থেকে, ওই রেক্টেঙ্গেলের মাঝখান থেকে যে রেক্টেঙ্গেল আকারে সিলেকশন হবে। আর যদি শিফট ধরে করি, যে কোনো এক কর্নার থেকে। একইভাবে ইলিস্ট্রেটরটা দেখি, আমরা কিবোর্ডের মাউস থেকে লেফট বাটন ক্লিক করলাম, তারপরে শিফট ধরে করলাম, সমানভাবে একের পুরা রাউন্ড এক কর্নার থেকে হচ্ছে। আবার অল্টার শিফট ধরে করি, মাঝখান থেকে রাউন্ড হচ্ছে। ঠিক আছে, আর যদি না ধরি, যদি শিফট না ধরি, এমনি করি, তাহলে কিন্তু আর রাউন্ড আকার আমি করতে পারবো না, সমানভাবে যেমন খুশি তেমন হবে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা এটার মাধ্যমে রেক্টেঙ্গুলার মাধ্যমে আমরা রেক্টেঙ্গুলার লাইনের মাধ্যমে আমরা রেক্টেঙ্গুলার সিলেকশন করতে পারি, ইলেকট্রিক্যাল লাইনের মাধ্যমে আমরা রাউন্ড সিলেকশন করতে পারি। আর এখানটা হচ্ছে এই দুটা সাধারণত ওই ওয়েব টেমপ্লেট যারা ডিজাইন করে তাদের ক্ষেত্রে লাগে। সিঙ্গেল র ম্যাটেরিয়ালটা কি, সিঙ্গেল লাইন ক্রিয়েট করে, একটা এই সিঙ্গেল লাইন ক্রিয়েট করবে। ঠিক আছে, সিঙ্গেল লাইন ক্রিয়েট করে। আর এটা হচ্ছে সিঙ্গেল কলম মার্কি টুল, ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করবে, লম্বালম্বি ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করবে। ওকে। আচ্ছা আচ্ছা, আগে তো গেলাম আমার নির্দিষ্ট একটা রেক্টেঙ্গুলার আকারে, তারপর ইলেকট্রিক্যাল রাউন্ড আকারে সিলেকশনের জন্য। এখন যদি আমি ফ্রি হ্যান্ডে কোনো কিছু সিলেকশন করতে চাই, যে
তাহলে এখানে এই অপশনগুলো পাবো আমরা এই নিচে। ওকে, এই যে যেমন লেসার টুল, এই লেসার টুলের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ডে সিলেকশন করতে পারবো। এই যে দেখেন আমি জাস্ট হাতে ক্লিক করে আমরা ঘোরাচ্ছি, তবে এইখানে এসে আবার মিশাই দিলাম, সিলেকশন হয়ে গেল। এখন এটার উপর কালো কালার অ্যাপ্লাই করি, অল্টার ডিলিট, সিলেকশন হয়ে গেল। এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে, এটা হচ্ছে পলিগনাল লেসারটা হচ্ছে স্টেট লাইনে সিলেকশন করবে আমার। আমার র্যান্ডমলি স্টেট লাইনের মাধ্যমে আমার মনে করেন আমার একটা র্যান্ডম লাইন 4 কোণা বানানোর প্রয়োজন। এই যেভাবে বানালাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম র্যান্ডমলি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে সিলেকশন হয়ে গেল। আর যদি আপনি শিফট ধরে ক্লিক করেন, যেমন আমি কিবোর্ড থেকে মাউসের রেড বাটন ক্লিক করলাম, কিবোর্ডে শিফট ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে কিন্তু সোজা হবে। শিফট ধরে রাখলে এটা সোজা হবে, একটা লাইনটা সোজা হবে, উপরে নিচে যেতে পারবে না, এটা সোজা হবে এখানে। আবার এখানে যে দেখেন সোজা হচ্ছে, এই যে সোজা হচ্ছে, সোজা হচ্ছে, ঠিক আছে। এটাই আর কি পলিগনাল লেসার টুলের মাধ্যমে আমি ক্লিক করার মাধ্যমে ইচ্ছা মতো করতে পারি। মিশানে এটা মিশাই দিতে হবে, ঠিক আছে। সিলেকশন করতে পারি, এখানে আমি কালার অ্যাপ্লাই করতে পারবো আমার ইচ্ছা মতো, অথবা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আর যদি আমি একেবারে মনে করেন এটা এখান থেকে এখানে গেল, একটু ব্যাখ্যা করে নিলাম, এটা যদি আমি শিফট চেপে ধরে নেই, ঠিক আছে, যদি শিফট চেপে ধরি তাহলে একেবারে স্ট্রেট লাইনে যাবে, স্ট্রেট লাইন সোজাসুজি যাবে আর কি। এটা স্ট্রেট লাইনের মাধ্যমে শিফট চেপে ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, বর্গের মতো হয়ে গেল। আর র্যান্ডমলি করলে শিফট না চেপে চলে এইভাবে এইভাবে এরকম হবে আমার ইচ্ছা মতো, ঠিক আছে। অর্থাৎ স্ট্রেট লাইনে কোনো কিছু সিলেকশন করে পলিগনাল লেসার টুল, পলিগনাল টুল। ম্যাগনেটিক লেসার টুল, লেসার টুলটা কি করছে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করছি, বিভিন্ন জায়গায় ঘুরাইছি, যেদিকে ঘোরাচ্ছে সেদিকে যাচ্ছে, ঠিক আছে। আর ম্যাগনেটিক লেসার সেটা না, এটা আমি কিছুই করব না, মাউসের কিবোর্ড থেকে কিছু করবো না, মাউস থেকে কিছুই ক্লিক করবো না, জাস্ট মাউসটা ঘোরাবো, একটা ক্লিক করবো যে কোনো জায়গায় যেখান থেকে নিব আমরা, সেখানে জাস্ট একটা ক্লিক করবো, তারপর আর ওটা সে একটা ক্লিক করে ছাড়ো, তারপর মাউসটা যেদিকে নিয়ে যাবো অটো কালারে 5 পিক্সেলের কালার ওই ধরে নিবে। আমি ডিজাইনে যেখানটায় সিলেক্ট করবো না কেন 5 পিক্সেলের সেই কালারগুলো ধরে নিবে, 5 পিক্সেল পরপর কালারগুলো ধরে নেবে। এই যে তারপর শেষ মাথা আছে যেখানে আমি শেষ করবো, এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, তাহলে সিলেকশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইটা গেল। আচ্ছা, এখানে শুধু ক্রপ টুলটা দেখাই, আর এগুলো যদি এগুলো ক্রস আউট লাইনে নাই, যেমন নিচের গুলা ক্রপ টুল তো লাগবে, এটা আমি দেখাই। ক্রপ টুলটা কি, ডকুমেন্ট বড় ছোট করার জন্য, ডকুমেন্ট ডিজাইনের কোনো শেপ না। এখানে যদি আমি চেক মার্ক দিয়ে দিই তাহলে ছোট হয়ে যাবে, যেটা এখানে ছোট দিছি। আবার র্যান্ডমলিও করা যাবে, ব্যাকে গেলাম আবার, এটা মানের মাধ্যমে কি আছে, হ্যাঁ রেশিও, এটা কি 0 দিয়ে দিয়ে কি রেশিও 0 দিয়ে দিলাম, এটা সরি ক্লিয়ার দিয়ে দিতে হবে। যদি র্যান্ডমলি করতে চান তাহলে এখানে ক্লিয়ার দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে, আর যদি নির্দিষ্ট রেশিওতে করতে চান তাহলে এখানে মান দিয়ে দিবেন, যেমন আমি 3:2 নিতে চাচ্ছি এটা, তাহলে এই যে এই অনুপাতে হবে। আমার এই অনুপাতে ছোট বড় হবে, ঠিক আছে। আবার আমি যদি একটু রেশিওতে করলাম, আবার যদি আমি নির্দিষ্ট ইউনিটে করতে চাই, মনে করেন আমি নির্দিষ্ট ইউনিটে, এটা হবে 3 ইঞ্চি, এটা হবে 1 ইঞ্চি, তাহলে জাস্ট 3 পরে আমি কিবোর্ড থেকে আই আর সরি এটা বাংলা লেখা আছে সেই কারণে ডিস্টার্ব করতেছে বেশি। আমি কিবোর্ড থেকে আই আর এন
পিক্সেলের একক কি পিএক্স, মানে পি আর এক্স লিখে দিলেই হবে। এখানে 2n। এখন যদি আমি করি, না এটা ডিস্টার্ব করে সাইড তো দেখি, এটা কিবোর্ড থেকে এন্টার চাপলে হয় কথা। আচ্ছা, আমরা প্রথমে এটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা কি আলোচনা করলাম, সিলেকশন টুলের ভিতরে কি কি, রেক্টেঙ্গুলার মার্কেট টুল। রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা কি, আমরা রেক্টেঙ্গুলার লাইনের মাধ্যমে রেক্টেঙ্গুলার সিলেকশন করবে ডকুমেন্টের কোনো কিছু সিলেকশন করার জন্য, কপি করার জন্য, অথবা আমি ডকুমেন্টের কোনো অংশে যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই, আবার সেই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার লাইনের মধ্যে রেক্টেঙ্গুলার সিলেকশন করতে পারবো। ইলেকট্রিক্যাল সিলেকশনের মাধ্যমে আমরা রাউন্ড আকারে যদি কিছু ডকুমেন্টের কোনো কিছু সিলেকশন করতে চাই সেটা করতে পারবো। আর সিঙ্গেল রো মার্কেট টুলটা আমরা সিঙ্গেল লাইনের কোনো কিছু সিঙ্গেল লাইনের মাধ্যমে কিছু সিলেকশন করতে পারবো। যেহেতু একবার আগে বলছি সে কারণে আপনাদের বোঝার সুবিধাতে একবার রিপিট করছি, ঠিক আছে। সিঙ্গেল কলাম মার্কেট টুলের মাধ্যমে আমরা সিঙ্গেল লাইনের মাধ্যমে ডকুমেন্টে সিলেকশন করতে পারবো। এই দুটো সাধারণত এই শেষের দুটো সিঙ্গেল রো মার্কেট টুল আর সিঙ্গেল কলাম মার্কেট টুল সাধারণত ওয়েব প্লেট টেমপ্লেটের কাছে কাজে লাগে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে সেটা রেক্টেঙ্গুলার মার্কেট টুল, ইলিপ্টিক্যাল মার্কেট টুল, এটা কাজে লাগবে, এই দুটো কাজে লাগবে মূলত, ঠিক আছে। এগুলোতে একটু আবার একটু দেখাই আমি, এই যে দেখেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা বুঝাই নাই, দেখেন এখানে যখন আমরা এইগুলো তো আমরা এটার 4টা আলোচনা করলাম, এরপরে এখানে এই 3টা আলোচনা করবো না। আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যখন আমরা ক্লিক করছি এখানে 4টা পার্ট আছে, ঠিক আছে। প্রথমটা কি আছে, নিউ সিলেকশন টুল, তারপরটা আছে অ্যাড টু সিলেকশন, তারপর আছে এটা আমি একটা একটা করে বুঝাবো এখন, সাবস্ট্রাক্ট ফ্রম শেড, তারপর ইনসার্ট উইথ সিলেকশন। আচ্ছা, এখন মনে করেন আমি যদি এইটা দিয়ে যদি সিলেকশন করি, এটা শুধু একটাই সিলেকশন হবে, দেখেন একটাই সিলেকশন হবে। আর যদি আমরা এখানে কি আছে অ্যাড টু সিলেকশন, তাহলে আমি অনেকগুলো সিলেকশন করতে পারি রেক্টেঙ্গুলার সিলেকশনের মাধ্যমে। এই যে একটা নিলাম, এই যে একটা, সরি হচ্ছে না, এখানে এই দিয়ে নিলাম, এখন হবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আবার দেখায় আরেকটা জিনিস, এটা দেখলাম অ্যাড দিলে অ্যাড টু সিলেকশনও দিলে ডকুমেন্টে অনেকগুলো সিলেকশন ক্রিয়েট করা যাবে, এটা একটা। আবার এইটার ভিতরেই যদি দেখেন আমি যদি এই অ্যাড টু সিলেকশন দিয়ে এটা যদি আমি ক্লিক করি, দেখেন এটা সাথে এটা অ্যাড হয়ে যাবে, দেখেন জিনিসটা খেয়াল করেন, দেখছেন এই যে অ্যাড হয়ে গেছে। আবার দেখেন এই যে এখানে একটু ক্লিক করছি, দেখেন এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যেমন মনে করেন এখান থেকে আমি রাউন্ড মার্কেট টুলটা নিলাম, ওকে, তারপরে এখান থেকে আমি অ্যাড করে দিলাম, অ্যাড টু সিলেকশন দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমি হ্যালো, হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ বলো। স্যার আপনার স্ক্রিনটা শো করছে না, স্ক্রিনটা, প্রেজেন্টেশন স্ক্রিনটা শো করছে না। প্রেজেন্টেশন স্ক্রিপ্টটা দেবাশিস ভাই, শুভ ভাই, আপনারা দেখতে পাইতেছেন? জি স্যার, আমরা দেখতে পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। এখন পাচ্ছেন না? আচ্ছা, না, স্যার। আচ্ছা আমি আবার শেয়ার করি, আচ্ছা আমি স্টপ করে আবার শেয়ারিং করতেছি। এখন কি দেখতে পাচ্ছেন? জি, এখন দেখা যাচ্ছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার এই জিনিসগুলো বাদ গেছিল দেখে আমি আবার পূর্বে রিটার্ন করছি আর ক্রপ টুল থেকে, ঠিক আছে। আমার মাথায় মনে ছিল না, এটা আমার নোটেও ছিল না, ঠিক আছে। এখানে আবার কোর্স আউটলাইনে নাই এগুলো, তবু আপনাদেরকে আমি বোঝাচ্ছি। আচ্ছা, এর আগে কি কি বলছে আপনারা মনে হয় কিছু শোনেন নাই না, কিছু দেখেন নাই? একজন একটু অ্যান্সার করেন। স্যার আরেকবার একটু ছোট করে বলুন। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি আবার। আচ্ছা, যখনই আমরা সিলেকশন টুলের এখানে ক্লিক করলাম, ঠিক আছে, একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ক্লাস তো চলতেছে, আজকে তো আমি গ্রুপে কল দিয়েছিলাম, মাত্র 5 জন এই গ্রুপে। আর আমার তো আসলে কীভাবে ওদের সাথে কমিউনিকেট করবো, হোয়াটসঅ্যাপ ছাড়া তো আমার কোনো উপায় নাই, আমি তো দেখতেছি।
হোয়াটসঅ্যাপে তো 5 জন আছে, তো 5 জনের সাথে কমিউনিকেট করতে পারবো, আর বাকি যে আর বাকিগুলোর সাথে কেমনে কি করা যায় আমি তো বুঝতে পারতাছি না। হ্যাঁ, স্টুডেন্ট লিস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। আর গ্রুপটা তো গ্রুপে আপনারা অ্যাড করে দিয়েছেন না সব কিছু। স্টুডেন্ট লিস্ট তো গতকালকে দিছে, গতকাল পরশু দিন আর কি, ক্লাস চলাকালীন। না, আমি বলতে চাইতেছিলাম গ্রুপে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র 5 জন আছে, আর বাকি স্টুডেন্টগুলো তো অ্যাড করা হয় না, আমি সেটা বলতেছি। জি, আচ্ছা। ও, জি, না ক্লাসে সমস্যা হচ্ছে না এখন। হ্যাঁ, বুঝতেছি না, কটা কটা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অ্যাডমিন করে দিচ্ছি। আচ্ছা, আমি ক্লাসটি কন্টিনিউ করবো। জি জি, কোনটা লিঙ্ক? এখনো তো দেখি নাই, আমি হয়তো এখন তো ক্লাস নিতেছি, তো হয়তো ক্লাসে আসলে ড্রাইভটা দেখেই পাঠাই দিব এখানে। হ্যাঁ, ভিডিও করতেছি, ভিডিও করতেছি। আজকে কত তারিখ? 9 তারিখ। জি, বুঝলাম না। হ্যাঁ, আমি 13, 14, 15, 16। আচ্ছা, এটা লিখে দেবো আর কি ইয়াতে। আচ্ছা, ঠিক আছে। জি জি জি, আচ্ছা, জি 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 জি, না না, গতকাল গুগল মিটে তো কোনো একটা অপশন নাই, তারপর আমি একজনকে ফোন দিলাম, একজন ট্রেনারকে, ওনারা কি আলাদা সফটওয়্যারের মাধ্যমে এটা ভিডিওটা করে, তারপর ওই সফটওয়্যারটা আমি নামাই নিছি, ভিডিও করে। হ্যাঁ, 4টা ভিডিও তো রেকর্ডটা হচ্ছে, ঠিক আছে। 4টা ভিডিও বলতে এক টানা রেকর্ড হবে তো, এটা এত ভাঙ্গা ভাঙ্গা তো রেকর্ড হবে না। একটু মার্জানা মার্জানা পাতো বলে এক টানা করতে, এক টানা রেকর্ড। ও আচ্ছা, না না সমস্যা। হ্যাঁ, সেটা ঠিক আছে। স্ক্রিনশটটা এগুলো কি সব ওই মেলেই পাঠিয়ে দিব?
ওই আমি একটু বলি ভাই, ভিডিওর ভিতরে কি আমি যেই ক্লাসের স্ক্রিনশটগুলো দিব ওগুলো দিয়ে দিব আর কি। ভিডিওর ভিতরে বলতে আর কি যেই ফোল্ডারের ভিতরে আমি ভিডিওটা দিব আর কি, ওই ফোল্ডারের ভিতরে স্ক্রিনশটগুলো দিয়ে দেবো, এই তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন তো অ্যাটেন্ডেন্স কি আজকে আমার নেওয়া লাগবে না, আপনারা নিয়ে নিচ্ছেন নাকি? বুঝতেছি না কথাটা। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো অটো কোনো ইয়া নাই নেওয়ার, অটো কোনো সফট? স্টুডেন্ট ব্যাচের লিস্টটা দিছে, হ্যাঁ হ্যাঁ। অ্যাটেন্ডেন্স কিভাবে করতে হবে সেটা পাই না। ম্যাম আর তোফাজ্জল ভাই একটা পাঠাইছে আর কি, কয়জন উপস্থিত আছে কয়জন অনুপস্থিত এরকম একটা শিট পাঠাইছে শুধু, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল যে অ্যাবসেন্ট, কে উপস্থিত অ্যাবসেন্ট থাকবে এরকম কোনো শিট আমি পাই নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স কি সাথে সাথে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে? যেমন এখন ক্লাস নিতেছি, এখন একটা এখনই পাঠিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এখন ওই অ্যাটেন্ডেন্সের বিষয়টা আসলে ক্লিয়ার হইতে পারতাছি না এখনো। আমি অ্যাটেন্ডেন্সটা কি এখনই পাঠাই দিব এই শেয়ার করে? আচ্ছা শেয়ার করেন, আমি 5টা বা 6টার পরে ওটা দেখে তারপরে আপনাদেরকে পাঠাবো, ঠিক আছে? এখন তো আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন তো স্টুডেন্ট বুঝতে, এখন তো আমি কিভাবে ডকুমেন্ট রাখতে পারবো? আচ্ছা আমি একটা পাইছি তোফাজ্জল ক্লাস, আচ্ছা বলেন ভাই। জি জি, আচ্ছা আচ্ছা, আমি ওই লিঙ্কটা ওইটিকে পাঠান নাই তো, এখন পাঠাবেন না? এখন এই কিভাবে সাজাই তো এটা তো ক্লাস টাইমে তো এখন দেখা সম্ভব না, সেখানে তো বলতেছি আমার ক্লাস টাইমে পরে তো দেখতে গেলে সুবিধা তোমার জন্য, এখন তো আর দেখা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, পাঠান, আমি এই ক্লাসটা সেই করে পাঠান তাহলে, ঠিক আছে? ওই পাঠাইছেন এখন লিঙ্কটা নাকি? ক্লাস শেষ হতে আবার 11টায় ক্লাস শেষ হয়তো একটু পরে 5 মিনিট পর 10 মিনিট পরে শুরু করতে হবে হয়তো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটু অ্যাটেন্ডেন্স, আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই আমি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত আলোচনা করলাম, ঠিক আছে। আর ওই যে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুলের সিলেকশন টুল, এটা আমি নেক্সট ক্লাস হয়তো একটু আলোচনা করে দেবো, সমস্যা নেই। এগুলো যখন আমরা কাজ করবো এগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা একটু দেখানিয়েছিলাম এটা জাস্ট 2 মিনিট একটু দেখাইনি। যেমন এটা নিলাম আমি, এখানে কিন্তু একটা অপশন পাবো, যেখানে যদি অ্যাড দিয়ে আবার যদি আমি এটা নিই, দেখেন এটার সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আমি এই যে এটা সিলেক্ট করি, এটা সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, এটা মাইনাস করে দেবে, যেমন এখানে আমি ক্লিক করলাম, মাইনাস করে দিল, ঠিক আছে। আরেকটা নিলাম আমি, আর এই যে এটা যদি সিলেকশন করে নিই, এখানে কিন্তু আমার ইন্টারসেক্ট আর কি দুইটার কমন যেটা সেটা ক্রিয়েট হবে। যেমন এটা নিলাম, এটার উপরে দিলাম, এই যে এই দুটোর কমন কি, এই যে উপরে এতটুকু সিলেকশন হলো। তো ঠিক আছে, আপনারা আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমার একটু অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হবে, তো সেখানে 10 মিনিট আগে ছেড়ে দিতে হইতেছে। আমি একটু রিপিট করে তারপরে আবার পরবর্তী ক্লাস শুরু করবো না আগামীকাল, ওকে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর শুভ ভাই তো পরে জয়েন করছেন, আমি পিডিএফ লিঙ্কটা পাঠাবো, আমার নক করবেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, কোনো সমস্যা হলে, ওকে? ঠিক আছে, প্রথম থেকে তো অনেক কিছু মিস করছেন আপনি, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করেন, হ্যালো, হ্যাঁ, একটু ওয়েট করেন, যায় না কেউ, ঠিক আছে। আমি একটু নামগুলো লেখা নিই। আচ্ছা, দুই তিন, আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন, আগামীকাল আবার কথা হবে ইনশাল্লাহ, ওকে? ধন্যবাদ স্যার।